ওকে, চারটে কমিয়ে দাও। কমবে। 4টে কমবে। হ্যাঁ দাদা। 6 হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুই আমাকে ডাইরেক্ট বলছিস না কেন? 6 হবে, তোর 20 হয়ে গেল, ঠিক আছে। ওকে, যার যে কজনের গ্রুপ, কাউন্সিলরদের কাউন্টিং করছি এখানে আমি। টোটাল আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 জনের টোটাল আমি হিসাব দেখলাম কাউন্সিলর। 12টা কাউন্সিলরের যার যতজনের গ্রুপ হয়েছে সেই গ্রুপের পাশে 2 গুণ কাউন্সিলিং সপ্তাহে বার করতে হবে, এটা মেন কন্ডিশন। প্রথম টার্গেট আমরা প্রত্যেকে সেট করে নিলাম, এই অবধি ঠিক আছে প্রত্যেকের? কাউন্সিলরদের বলছি কিন্তু, আমি সাপোর্টারদের সাথে এখন কথা বলা শুরু করিনি, সাপোর্টারদের এর পরে আস। মানে কাউন্সিলর তুমি এবার দেখে নাও, যে গ্রুপের কাউন্সিলর তুমি, তার বাইরে তোমার আর কোনো টিমের দরকার পড়ে না। এবার তুমি মাসের শেষে কত কামাবে, কি হবে, এখান থেকে কত রেজাল্ট বেরোবে, 5-এর রেশিওতে 6-এর রেশিওতে কত মাইলস তুলবে, কত টাকা ইনকাম করবে, এই বেসিসে আগামী যতগুলো মাস আছে ততগুলো মাসে কত কামাবে, তার আগে প্রথম বেসিকে কতজন বসাবে, পুরো ক্যালকুলেশন। বুঝলাম? বুঝেছি ব্যাপারটা এই অবধি? যার হাতে যতজনের গ্রুপ আছে সেই গ্রুপের থেকে 2 গুণ কাউন্সিলিং যদি আনা হয়, প্রথম পয়েন্ট আমি কি বললাম, আমি কিন্তু এরপরে ছবি চাইবো প্রত্যেক 12 জনেরই, যে 12 জনের যতজনের গ্রুপ ততজনের গ্রুপ, মানে তোমাকে বাদ দিয়ে তোমার টিমে যতজন আছে তাদের প্রত্যেকের থেকে তোমার টার্গেট 2 গুণ কাউন্সিলিং বার করা। সাপোর্টার আছে বলে কাজ করছে না, ওটা দেখে লাভ নেই। সাপোর্টারের হাতে যদি 2 জনকে দিচ্ছ, 2 জনের থেকেও 6টা বার করে নেবে, নিজের 2টো ধরে। বুঝেছি না বুঝলি? সাপোর্টারের হাতে 4 জন আছে, তো 4 জনের থেকে ও যদি 10টা না বার করছে, তাহলে নিজের 2টো কোথায় যাচ্ছে? আমি সাপোর্ট দিতে গিয়ে তো 2টো মিস করবো না, করব? বুঝতে পেরেছি অঙ্কটা? বুঝতে পেরেছি না পারিনি? হয়েছে? এই অবধি হয়েছে? বোঝা গেছে কি বললাম? অফলাইন হোক বা অনলাইন, সাপোর্ট দিচ্ছি মানে 2টো টার্গেট বার করে নেওয়া। তার মানে আমি যদি 4 জনকে সাপোর্ট দিই, তাহলে আমি 4 জনকে সাপোর্ট দিলে আমি 10টা বার করে নেবো, মানে আমার 2টো ওদের থেকে বার করে নেবো। এটা হচ্ছে বসের ক্রেডিট হবে। তোমার টিম আছে মানে টিমের থেকে কাজ বার করা, এটা তোমার পোটেনশিয়ালিটি থাকবে। বোঝাতে পেরেছি কি বললাম? এমনি এমনি সাপোর্টার হয়ে চলবে না, বা এমনি এমনি কাউন্সিলর হলে চলবে না। মানে কাউন্সিলর হিসেবে এটাই কাজ। প্রথম টার্গেট হচ্ছে আমার 2 গুণ কাউন্সিলিং বার করে নেওয়া। তাহলে এই 2 গুণের কাউন্সিলিং এর বেসিসে এই সপ্তাহ থেকে 6টা, এই সপ্তাহে থেকে 6টা উইক, 6টা উইক কতগুলো কাউন্সিলিং হচ্ছে অঙ্ক করে নাও আগে। প্রত্যেক উইকে 2 গুণ কাউন্সিলিং দেখে নিয়েছি। প্রত্যেক উইকে 2 গুণ কাউন্সিলিং মানে কাউন্সিলরের হিসাবে এখানে সাপোর্টারদের কাজ আসেনি এখনো। সাপোর্টারদেরকে শুনাচ্ছি এই কারণে, কারণ সাপোর্টারদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, না হলে কাউন্সিলর একা 2টো বার করবে না। তার মানে ওম প্রকাশের 20 জনের গ্রুপ, 20 জনের গ্রুপের সাথে কাউন্সিলিং সব করতে হবে। এই কাজটা 6 সপ্তাহ করবে, 240টা কাউন্সিলিং হবে। 240টা কাউন্সিলিং এর 6-এ 1 এনরোলমেন্ট যদি ওঠাচ্ছি আমি, তাহলে কটা এনরোলমেন্ট, বা 5-এ 1 যদি এনরোলমেন্ট ওঠাচ্ছি, তাহলে কটা এনরোলমেন্ট? বুঝলাম? আটটা করে এনরোলমেন্ট যদি উইকলি বেরোয়, 5-এ 1, তাহলে 6টা 48, 48টা এনরোলমেন্ট হবে। ওর যা কাউন্সিলিং হলো তাতে 48টা এনরোলমেন্ট হবে। সব কটা এনরোলমেন্টকে প্রথম কন্ডিশনেই, মানে এন্ড অফ বেসিকে যখন ঢুকবে তখন 70% ক্যালকুলেশন করে নিলে বুঝে যাবে। 50% ক্যালকুলেশন করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার মানে টোটাল 48টা এনরোলমেন্ট, মানে 24টা ডিডি বেরোনোর জায়গা তৈরি হচ্ছে তার থেকে 6 সপ্তাহে। যদি একটু কম হয় তাহলে 20টা ডিডি যাবে। বুঝেছি? এই অবধি অঙ্ক বুঝে গেছি সবাই? ওকে, প্রত্যেকেই অঙ্কটা করে নাও, কটা এসটিপি হচ্ছে আর কটা এনরোলমেন্ট বেরোচ্ছে। মাইলসটা পরে, মাইলসের ক্যালকুলেশন পরে, কাউন্সিলরদেরকে বলছি কিন্তু।
এই অঙ্কটা দেখে নাও, হয়ে গেছে সবার? যেরকম স্বরূপের 10 দুগুণ 20টা, 26 দুগুণ রয়, 26-এর দুগুণ 52, পার্থ 6 দুগুণ 12, সায়নের 44 দুগুণ 88, সৌরভের 64 দুগুণ, যা হয় তাই 128, না না 12, ও হবে, যাই হোক 112 দা 112। ঘোষের 18 দুগুণ 36, আকাশের আকাশ, দাদা হ্যাঁ তোমার টোটাল 28 জনের গ্রুপ তো? 28 জনের গ্রুপ। হ্যাঁ, তাহলে 28 দুগুণ 56 টার্গেট। হ্যাঁ এই বেসিসে অঙ্কটা করো। প্রশান্ত 49 দুগুণ যেটা হয়, মানে 100 থেকে 2 কম। ঋত্বিকের 17 দুগুণ 34, অরূপের 23 দুগুণ 46, শঙ্করের 27 দুগুণ 54, ওম প্রকাশের 20 দুগুণ 40। বুঝে গেছে এই অঙ্কটা? প্রত্যেকটা কাউন্সিলরের ক্যালকুলেশন দেখিয়ে দিলাম প্রথম। এটা হচ্ছে টার্গেট, এটা আমাকে ম্যাচ করাতে হবে পার উইক। তাহলে কাউন্সিলরদের টার্গেট যদি এটা হয়, তাহলে সাপোর্টার যারা যারা যে গ্রুপে যতজন আছো তাদের কাজটা কি হবে, তোমার দুটো ধরে তুমি যতজনকে সার্ভিস দিচ্ছ তাদের থেকে সেটা বার করে নিতে হবে। এইবারে আসছে নেক্সট লেভেল, এইবারে আসবে নেক্সট লেভেলটা, নেক্সট পার্ট, এর পরের পার্ট এরপরে শুরু হবে। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে সবার? ব্যাস, আর কিছু চাই না, ঠিক আছে। এইবার আমি চলে যাচ্ছি সাপোর্টারদের গ্রুপে। যতজন সাপোর্টার আছো প্রত্যেক এখানে একটা টার্গেট দিয়েছো আমাকে, 3টে প্ল্যানের টার্গেট। তাহলে যে টার্গেটটা আমরা কাউন্সিলরদেরকে এখন দিয়ে দিলাম, কাউন্সিলররা যে টার্গেটটা নিয়েছো সেটা 6 সপ্তাহেরই টার্গেট নিয়েছো। 6 সপ্তাহে তোমার কতগুলো এসটিপি হচ্ছে, 5-1 এনরোলমেন্ট উঠলে কটা এনরোলমেন্ট উঠছে, মাইস তুমি কোনটা তুলছো, মিনিমাম 40 ক্যালকুলেশন করতে বলেছিলাম, মনে আছে? যদি 40 হয় 40, 50 হয় 50, যদি আরো বেশি তুলছো কোনো সমস্যা নেই, কিন্তু 40 মিনিমাম রাখতেই লাগবে, আদারওয়াইজ বেসিকে তো যাবেই না। তারপর বেসিক দেখার পরে সাইড বাইট কিনে ওটা 70-এ যাব, 80-তে যাব, তাহলে গিয়ে টোটাল যতগুলো বেসিক ততগুলো থেকে 100 হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে অঙ্ক। তাই এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকে, এবার তোমরা টার্গেট দিয়ে দিয়েছো, এখানে টোটাল টার্গেট এসছে আমার। রয় তোমার যে দুজনের টার্গেট তুমি দিয়েছো, দেন সেম ভাবে তন্ময়ের 3টে সাপোর্টার, ওম প্রকাশের টোটাল সাপোর্টার রয়েছে হচ্ছে 2জন, মিজান আর বাপ্পা। অরূপের সাপোর্টার রয়েছে 2জন, প্রেম আর শুভদীপ। ঋত্বিকের রয়েছে পিঙ্কি। তো এইভাবে সবার কিন্তু গ্রুপে 1-2 করে আছে, কিন্তু এরা নিজেরা ইন্ডিভিজুয়াল টার্গেট দিয়েছে। কেন? এই বছরে তোমাদের থেকে টার্গেট নেওয়ার পিছনে মেন টার্গেট ছিল এটা, যাতে তোমরা এই বছরে মিনিমাম ক্রাইটেরিয়া একটা পিন অ্যাচিভ করতে পারো। একটা পিন অ্যাচিভ করানো টার্গেট। আর একটা পিন মানে আমি এই পিনের জন্য বলছি না যে স্মার্ট হবে, আমার টার্গেট প্রত্যেকের মাস্টার প্লাস পিন পাওয়ানো, মানে 100 জনের টিম। আর 100 টিম কভার করাটা একদম ছোট একটা টার্গেট, এটা আমার তুলনায়, এটা আমার তুলনায় আমি ছোট বলবো। কেন? কারণ মিনিমাম এখানে যারা রয়েছে তাদের সবার 200+ জিডি নিজের থেকে দায়িত্ব নিয়ে বার করে নেওয়া উচিত ছিল, যদি তুমি অঙ্ক বোঝো তো। এবার অঙ্ক আমি টার্গেট নিচ্ছি তার হাফ, মানে হবেই। আর আমি ফেল করতেই চাইছি না এখানে, কারণ তোমাদের যদি সত্যিকারের খিদে থাকে তাহলে এটা অ্যাচিভ করানো সম্ভব, আদারওয়াইজ নয়। এই জন্য আমি কালকে মেসেজ করেছিলাম গ্রুপের মধ্যে যে সবার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে সিস্টেম ঠিক করা। তোমরা নিজেরা তোমাদের টিমকে সাপোর্ট দিচ্ছ, তোমরাই কাজ করাবে, তোমরাই ফিল্ডে সাপোর্ট দেবে, তোমরাই কার্ড ইনভাইট করাতে সাপোর্ট দিচ্ছ, কল ইনভাইট করাতে সাপোর্ট দিচ্ছ, হোম এসটিপি করাচ্ছ, অফিস এসটিপি করাচ্ছ, কলিং করিয়ে রিলেশন বিল্ড আপ করে বাবা মার সাথে মিট করছো, এনরোলমেন্টের সাথে টাকা তুলছো, এনরোলমেন্টের সাথে মিট করে কথা বলে এনরোলমেন্ট কভার করাচ্ছ, হ্যাঁ ছেলেটার সাথে চা খেতে যাচ্ছ, সবকিছু করছো তুমি। তোমার ভিতরে যদি সত্যিকারের চ্যালেঞ্জ থাকে যে না আমি বড় হতে চাই,
তা তোমার সাথে থাকতে থাকতে তোমার টিমের ছেলে মেয়েটা ক্যাজুয়াল হবে কেন? সে কাজ না করে বসে থাকবে কেন? মেন প্রবলেমটা হচ্ছে এটা, যে সবকিছু করার পরেও কিছু কিছু বাবা মা আছে দেখবো তাদের ছেলে মেয়েকে হ্যাঁ পড়তে বসায় না। ছেলে মেয়ে যদি পড়তে বসে তাহলে বসবে, না বসলে না বসবে, দেখেও না পড়ছে কি পড়ছে না, ঠিকঠাক পড়লো কি পড়লো না, এসব কিছু দেখে না, পড়তে বসেছে বসেছে। আর একটা বাবা মা আছে যেটুকু টাইম পড়তে বসবে সেইটুকু টাইম পড়তে বসে পড়িয়ে তারপর উঠবে। তার মানে সেই বাচ্চাটা কি টিভি দেখে না, সে কি খেলাধুলো করে না? হ্যাঁ, সব করে, কিন্তু ওই বাচ্চাটা পড়াশোনায় ভালো হয়, আর একজন পড়াশোনার নামে ধাপ্পাবাজি দেয়। তো তুমি কোন বাবা মাটা যে তোমার টিম যখন কাজটা করে ওরকম ধাপ্পাবাজি কাজ করে না তো, যে পড়তে বসেছে শুধু দেখানো পড়াশোনা, শুধু দেখানো পড়াশোনা করছে, এরকম হচ্ছে না তো? মুখটা পুরো মিষ্টি হয়ে আছে মা। কি বোঝাতে পারছি ব্যাপারটা? তার মানে এখানে গাফিলতি ওর না তোমার। ও গাফিলতি করার জায়গা পাচ্ছে কি করে? তার মানে ও বুঝে গেছে আমার যে মা রয়েছে বা আমার যে বাবাটা রয়েছে সে অশিক্ষিত মূর্খ, সে অ্যাকচুয়ালি ধরতেই পারে না। কে ফাঁকিবাজি ধরতে পারে? ছেলেটা বা মেয়েটা যে ফাঁকিবাজি মারছে এই ব্যাপারটা ধরতে পারবে কে? যার কাছে টার্গেট আছে, যে বোঝে যে কি কি ফাঁকিবাজি হতে পারে। আমাদের অশিক্ষিত বাবা মাকে আমরা কিভাবে টুপি পরিয়ে দিতাম, হ্যাঁ হ্যাঁ আমি পড়ছি, অ্যাকচুয়ালি পড়ছি ঘোড়ার কচু। কি বুঝতে পেরেছি ব্যাপারটা? লেখার অভিনয় করতাম, মনে আছে? পড়ার অভিনয় করছি, অ্যাকচুয়ালি পড়ছি না। তো এইরকম ভাবে চলবে না, বোঝা গেল? তাহলে এই টার্গেটটাকে ঠিক করে, এই জায়গাটাকে যদি ঠিক করা যায়, তাহলে এবার তোমার টিমের কোনো ছেলে মেয়ে ভালো মতো বুঝবে, কোনো ছেলে মেয়ে পেশার শিখতে হবে, এটা বিজনেসের কন্ডিশন বলছে, এটা তোমাকে শিখতে হবে। তোমার টিমের কতগুলো ছেলে মেয়ে যদি কাজের সাথে যুক্ত, তারা কতখানি এক্সাইটেড হয়ে কাজটা করবে, এটা নির্ভর করে হচ্ছে তুমি কতখানি এক্সাইটেড কাজটাকে নিয়ে, তুমি কতখানি প্রেশার নিচ্ছ। দ্যাটস কল প্রেশার, মানে মোটিভেটেড কতখানি কাজটা করার জন্য। কাজটা করার জন্য তোমার অ্যাকচুয়ালি মানে থাকে না, মানে ভাল লাগে, মানে মোটিভেটেড তুমি অ্যাকচুয়ালি কাজটা নিয়ে, তুমি খুব মোটিভেটেড। হ্যাঁ, তুমি খুব মোটিভেটেড থাকো কাজটাকে নিয়ে, স্মার্ট ভ্যালুটাকে নিয়ে, স্মার্ট ভ্যালু কাজটাকে নিয়ে তুমি খুব সিরিয়াস। এই ব্যাপারটা তোমার ভিতরে দেখতে যদি পাই, তাহলে তুমি তোমার ছেলে টিমের ছেলেটার বা মেয়েটার কি করতে পারবে জানো? হাত ধোয়ার কোনো ইয়ে নেই না? তো এমনি টিমের ছেলেটাকে তুমি কি করতে পারবে জানো? কমপ্লিট বোঝাতে পারবে, তাকে ইমোশনালি বোঝাতে পারবে, এবং সে না তোমার সামনে না ফাঁকি মারতে গিয়ে ভাববে। এবং তাকে যদি তুমি ক্লিয়ার বোঝাতে পারো, তাহলে সেও কমপ্লিট কাজটা করেই বাড়ি যাবে। কাজটা কমপ্লিট না হলে ওরও নিজেরও খারাপ লাগবে, কিন্তু তুমি ফাঁকিবাজি দিচ্ছ, তাই ওর কাছে কোনো প্রেশার নেই কাজের। আমাদের কাছে তো কাজের প্রেশার কেউ দিত না, দাদারা তো কোনো প্রেশার দিত না আমাদের কাজের, কিন্তু আমরা এত প্রেশার নিতাম কেন? এটা ফিল করিয়ে দিত কাজটাকে নিয়ে, যে এই কাজটা আমাদের স্বাধীনতার লড়াই। এই কাজটা হচ্ছে আমি আজকে পরাধীন আছি গল্প করতে করতে, এর জন্য ট্রেনিং লাগতো না। গল্প করতে করতে আমরা পরাধীন আছি, আমাদের এই শখ আহ্লাদ পূরণ হচ্ছে না, আমি এটা চাইছি এটা করতে পারছি না, এটা ফেস করা তো আমাদের সামনে, চোখের সামনে। যেমন ইচ্ছা তেমন খেতে পারবো না, যেমন ইচ্ছা তেমন পড়তে পারছি না, যেমন ইচ্ছা তেমন ঘুরতে যেতে পারছি না। এখন একটা হট করে একটা স্কুটি থাকলে, একটা মোবাইল থাকলে এগুলো নেই। হ্যাঁ, এই কষ্টগুলো না চোখের সামনে না আমাদের তুলে আনতে পারবার গল্পের মাধ্যমে, একসাথে গল্প করছি এগুলো তুলে আনতো। কষ্টের কষ্ট, ওর কষ্ট, তোমার ভিতরে যদি ইমোশনালি এই গল্পগুলো কেউ না দেখে, তোমার টিম কোনো তোমায় ফেস করবে না, ফিল করবে না এই ব্যাপারটা। আর ফিল না করলে কি, তাকে দিয়ে তুমি কিছু করতে পারবে না। এই জন্য টিমের সামনে এই ধরনের জিনিসগুলোকে তুলে আনতে হয়, যে তার কমতিগুলো কোথায় 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 কমতি আছে। যতক্ষণ কমতি না থাকবে ততক্ষণ হবে না। জানতে হবে কমতিগুলোকে বারবার 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 বারবার, মানে ওই কমতিটাকেই
ফিল করে বলতে লাগে, ওটাকেই বলা হয় জ্বালানো। বুঝলাম না? আমরা যদি স্বপ্নের কথা বলি, স্বপ্ন যদি আমাদের বন্ধু বান্ধবরা বলে কি রে বাইকটা কবে কিনবি, কার খারাপ লাগবে? আর কে মনে করবে আমাকে চাটছে? বুঝলাম না? যার সত্যিকারের বাইকের ডিমান্ড আছে তার মনে হবে সত্যিই তো খারাপ লাগছে, বাইকটা আর কিনেই দেখাবো। এই জেদ তৈরি হবে কখন? এই জেদটা তৈরি হবে কখন এইটা বোঝার, তাহলে গিয়ে কমপ্লিট হওয়ার চান্স আছে। তাহলে এই জায়গাটাকে সেট করে আমার টিমটাকে আমাকে কাজ বার করতে হবে, কারণ এর শুরুবাতটা হয় নতুনদের থেকে। বেসিক অবস্থায় যদি টিমকে এইভাবে ট্রিট করা স্টার্ট হয় তাহলে এটা সম্ভব। না হলে পুরনো টিম হয়ে গেলে এখন হঠাৎ এই ধরনের কথা বলতে গেলে সে তোমাকে এতদিন দেখে এসছে অন্যরকম, হট করে তুমি এ করবা তো এটা খাবে না, খাই না অনেক সময়, বাট এটাকে তোমাকে আস্তে আস্তে খাওয়াতে হবে। বুঝলাম না? নতুনদের থেকে এটা পুরোটাই পুরো দামে স্টার্ট করা যেতে পারে ওদের সাথে। ওরা তোমাকে অল টাইম দেখছে বিজনেসটা নিয়ে ইমোশন তোমার ভিতরে, প্রথম দিন থেকে তোমাকে দেখছে বিজনেস নিয়ে খুব সিরিয়াস, বিজনেস থেকেই কিছু একটা করতে হবে, পাগলামিটা দেখতে পায়, বিজনেস নিয়ে এক্সাইটেড দেখতে পায় ও। বিজনেসটাকে যদি কেউ না বুঝতে চায় তা তোমার খারাপ লাগার ব্যাপারটা ভিতরে আছে, কাজ করে যে সত্যিই তো এ বোঝাতে পারছি না ওকে। এই ব্যাপারগুলো না ভেতরে প্রথম দিন থেকে যে দেখতে পাবে সে কি সারা জীবন তোমাকে রেসপেক্ট করবে। হ্যালো, কথা বলতে পারছি? এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে সবার ফার্স্ট। তাহলে এই জায়গাটা যদি ঠিক হয়, এইবার দরকার কি? দেখো তোমার টিম তোমাকে প্রথম দিন থেকে কি নজরে দেখবে এটা নির্ভর করে তোমার নলেজ, এটা নির্ভর করে তোমার কথা বলার ধরন, এটা নির্ভর করে তুমি তাদেরকে কিভাবে তৈরি করছো, কিভাবে সার্ভিস দিচ্ছ। বুঝতে পেরেছো? কিভাবে তাদেরকে এক্সপ্লেন করছো কোন একটা বিষয়কে, যেখান থেকে তারা তোমাকে রেসপেক্ট করবে কি করবে না, সিরিয়াস নেবে কি নেবে না, সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করে যায়। তাই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশনে যদি তোমার ভিতরে ক্যাজুয়ালিটি দেখে নেয় যে তুমি ওকে ক্যাজুয়াল ছেড়ে রেখেছো, তাহলে ও সারা জীবন তোমাকে ওই নজরেই দেখবে। ওকে যতই তুমি পরে সিরিয়াস করার চেষ্টা করো না কেন, ও তো তোমার আসল রূপ দেখেই ফেলেছে। বুঝলাম না? না হলে কমফোর্ট ব্যাপারটা কোথা থেকে খুঁজে পাই? আমি কাউকে কিছু একটা ডাইরেকশন দিলাম, দেওয়ার পরে ও দেখছে ওই ডাইরেকশনে চলা কঠিন, ও সেই সিনিয়রকে ফোন করে বলছে যার কাছে ও ব্যাপারটা কমফোর্ট পায়। মানে জানি কি আমি বললে আমাকে কেলাবে না, আমাকে উল্টো পাল্টা কিছু বলবে না, আমি যেমন চাইছি তেমনই হবে, ও বলে ওই জায়গায় জানিয়ে দিল। ধর আমি বলে দিলাম এটা, ও তন্ময়দাকে ফোন করে বলছে দাদা এটা করা কি ঠিক হবে? কেন আমাকে ফোন করে জিজ্ঞেস কর, আমাকে ফোন করবে না, কারণ আমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিতে পারবে না। কিন্তু ওখানে তন্ময়দাকে ফোন করে জিজ্ঞেস করছে, আর তন্ময়দা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে তন্ময়দাকে ফোন করে বলছে কেন এই ঘটনাটা, বা সায়নদাকে ফোন করে বলছে কেন? আমি দেখেছি এটা। আমি সায়নের টিমের কারোর সাথে বসে আসলাম, বসে আসার পরে কিছুক্ষণ পর থেকে সায়নকে ফোন করে বলছে এটা করা কি ঠিক হবে? তার মানে ও আমাকে ফোন করতে পারতো, কিন্তু আমাকে করেনি কেন? কারণ জানে আমাকে করলে ওখানে প্রেসার খাবে ও, ও যেমন চাইছে তেমন হবে না। তার মানে সায়নকে পড়ে ফেলেছে ও, ইনডাইরেক্টলি আমাকেও পড়ে ফেলেছে ও, যে এখানে ভাই জল গলবে না, এখানে জল গলে যেতে পারে। এই ব্যাপারটা তৈরি হয়েছে কি করে? দেখে ফেলেছে। তাই টার্গেট অ্যাচিভ করেনি, জানে এই দাদা জানতে পারলে বকাবকি করবে, দাদাকে জানানো যাবে না, এই দাদাকে জানাই, ওই দাদাই ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে। কি বুঝতে পারছি কি বললাম? এই জিনিসগুলো টিমের সামনে যদি ঘটে যায়, আর টিম তোমাকে এইভাবেই তো দেখবে, এইভাবেই তো মাপবে। এই জায়গা থেকে নিজেকে সরাতে লাগবে, এই জায়গা থেকে নিজেকে ঠিক করতে লাগবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই অবধি যদি ঠিক থাকে, এইবার আমরা এই অনুযায়ী ডাইরেকশনে মানে এইভাবে ঠিক করে আমাদের মেইন টার্গেট কি নিয়েছি। প্রত্যেকের কাছে 4 জন 5 জন 6 জন করে টিম রয়েছে, কারো কাছে আরো বেশিই রয়েছে, কারণ এখানে এবার কাউন্সিলরদের ডিউটি শেষ। মানে সিস্টেম অনুযায়ী যেটা আমি তৈরি করতে বলেছিলাম, সিস্টেমে গ্রুপে মেসেজ করেছিলাম, ওটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, যেখানে আমি বলে দিয়েছি টিমের প্রবলেম সলভ করতে গেলে
আগে তোমাকে টিমের প্রবলেম নিজে জানতে লাগবে, তুমি সলিউশন দেওয়ার চেষ্টা পাখাটা করছো। বন্ধ করে দিত। যদি দেখছো সলিউশন হচ্ছে না এখানে আননোন ব্যাপারটা, তাহলে সেটা কাউন্সিলরকে জানাতে হবে, এবং কাউন্সিলর ডিরেক্টলি সলভ না করতে পারলে আমাকে জানিয়ে দেবে, আর আমি না করতে পারলে আমি আমার সিনিয়রকে জানিয়ে দেবো। কিন্তু এখানে ব্যাপারটা কেমন হয়, সপ্তাহে এসটিপি আসছে না, কাউন্সিলিং আসছে না, টিম কাজ করছে না, এটা সপ্তাহ শেষে গিয়ে জানানোর কোনো দরকার নেই, দিনের শেষেই জানিয়ে দিতে হবে। একদিন দুদিনের বেশি আমি কোনো একটা প্রবলেমকে ধরে বসে থাকবো না। দুদিনের মধ্যে যদি আমি দেখছি না পজিটিভ রেজাল্ট, তৃতীয় দিনের মধ্যে যেন আমার কাছে খবর আসে, এটা কাউন্সিলরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। তার মানে কাউন্সিলর যদি আমাকে দুদিনের মধ্যে খবর পাঠায়, তাহলে সাপোর্টার কদিনের মধ্যে প্রবলেমের সলিউশন খুঁজতে হবে? একদিনের মধ্যে আরামসে। প্রথম দিনই হচ্ছে না তো মাথা ঘুরে যাবে, কাকে জানিয়ে দিতে হবে? কাউন্সিলরকে জানিয়ে দিতে হবে। কাউন্সিলর দ্বিতীয় দিনই বসে যাবে যে কেন বেরোলো না, কোথায় আটকাচ্ছে, টিমটার সাথে কন্ট্যাক্ট করা চালু করে দিতে হবে, টিমকে কাজে বার করাতে হবে, কথা বলতে হবে। আর তৃতীয় দিনের মধ্যেই যেন আমি বসতে পারি তার ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে কাউন্সিলর, যাতে সপ্তাহে মিনিমাম দুবার যাতে আমি বসতে পারি। বুঝলাম না প্রবলেমটা কিভাবে ডিল করতে হবে? সবার কাছে ক্লিয়ার এই অবধি? তার মানে আজকে যে টিমের থেকে টার্গেট নিয়েছো, ধরো তুমি তোমার 5 জনের গ্রুপকে কাজ করাচ্ছ, 5 জনের থেকে টার্গেট তোমার আজকে পূরণ হলো না, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিতে হবে কাকে, এটা কার কাজ, জানিয়ে দেওয়াটা কার কাজ? আমি ফোন করে জানবো বা কাউন্সিলর ফোন করে জানবে? না, তোমার কাজ কাউন্সিলরকে ডিরেক্টলি জানানো, দাদা আমার এই টার্গেট ছিল, আমি কেন পারলাম না, বা কোথায় আটকাচ্ছে, আমার কি ভুল আছে বলে দাও, বা আমার টিমের কোথায় কোথায় গাফিলতি রয়েছে, সম্পূর্ণ ব্যাপারটা জেনে যাওয়া। আর কাউন্সিলর দ্বিতীয় দিনই এটার ব্যাপারটা পুরো সলভ হয়ে দ্বিতীয় দিন ওভারকাম হয়ে যাওয়া উচিত। দেখছি দ্বিতীয় দিনও ব্যাপারটা ডিল হলো না, বা তুমিও কথা বলার পরে যখনই হলো না, তৃতীয় দিনই আমার কাছে পাঠিয়ে দাও, ভাই কালকে তোদের দাদার সাথে মিট আছে। তার মানে কাউন্সিলরের উচিত আমার কাছ থেকে পরের দিন টাইম নিয়ে এটা ডিল করে এবং আমাকে বসানো টিমের সাথে, সে অফলাইন হোক বা অনলাইন। অফিস হলে তো কোনো কথা নেই, আধা ঘন্টা কাজ থাকবে, 40 মিনিটের কাজ থাকবে, বসে যেতে কোনো সমস্যা নেই, এন্ড অফ দ্য ডে। বুঝেছি ব্যাপারটা? সকাল সকাল কোনো সময় বসাবে না, সম্পূর্ণ কাজটা করে এসেই বেলার শেষে 2টোর পরে বসার টার্গেট বানাবে, 2টো থেকে 4টে, এই 2 ঘন্টার মধ্যে যদি আমার 5টা গ্রুপের সাথে বসতে হয়, 5টা গ্রুপকে ইন্ডিভিজুয়াল বসবে, এমন না যে একসাথে নিয়ে বসে গেলাম। বোঝা গেল কি বললাম? তাহলে এটাতে সিস্টেম বিল্ড হলো, বোঝা গেল? এটাতে সিস্টেম তৈরি হয়ে গেল। এবার সিস্টেম যখনই তৈরি হয়ে গেল, তখনই কাজের স্পিড বাড়বে। এবার এই যে সিস্টেমটা বানাচ্ছি, এর পিছনে মেন টার্গেট কি, মেন কারণ কি, সিস্টেম বানানোর পিছনে মেন কারণটা কি বলতে পারবে কেউ? সিস্টেমটা বানাচ্ছি কেন, মেন টার্গেট কি? যাতে করে ডুপ্লিকেশন হয়। বড় বিজনেস করতে গেলে এটা ডুপ্লিকেশন করতে হবে তো। একদম ডুপ্লিকেশন দরকার আছে, বড় বিজনেস করতে গেলে এই জিনিসটা সেটআপের দরকার আছে। কিন্তু মেন জিনিস দরকার এই কারণে, কারণ বড় টার্গেট নিচ্ছি, যেহেতু বড় টার্গেট অ্যাচিভ করা একা একা সম্ভব না। বড় টার্গেট মানে কি, আমি বেসিক যে গ্রুপটা আছে, বেসিক গ্রুপদের থেকে একটা টার্গেট নিয়েছি 10টা এনরোলমেন্ট তোলার, মানে 10টা ম্যান পাওয়ার তোলার। এক্সট্রাঅর্ডিনারি টিমের থেকে টার্গেট নিয়েছি 8টা ম্যান পাওয়ার তোলার, এভারেজের থেকে 6টা আর বিলো এভারেজের থেকে 3টে। আর যে টার্গেটটা আমরা নিয়েছি, এই টার্গেটটা অ্যাকচুয়ালি এই টার্গেটটা কি জন্য নেওয়া, এই টার্গেটটা নেওয়া বিকজ অফ এই বছরে এখানে যারা বসে আছে তাদেরকে অ্যাচিভারে নিয়ে যাওয়াটা মেন টার্গেট, তার জন্য এটা নেওয়া। বুঝলাম? এবার আমরা যে টার্গেটটা নিয়েছি, এটা কি আনএক্সপেক্টেড টার্গেট, মানে ভাবনার বাইরে গিয়ে টার্গেট নেওয়া, নাকি এটা এক্সপেক্ট করা যায়? হ্যাঁ, হতে পারি। কোনটা? এখানে আমরা হাইয়েস্ট পসিবিলিটিতে দৌড়াচ্ছি। বুঝলাম ব্যাপারটা? 10, 8, 6, 3 এটা হচ্ছে হাইয়েস্ট পসিবিলিটিতে দৌড়াচ্ছি, মানে পুরোপুরি হোক, আশা আছে এটা হয়ে যাবে, ভাবনায় এটা হয়ে যাবে, মনে হচ্ছে এটা হয়ে যাবে। আর তোমাদের পজিটিভ মাইন্ডসেট এটা বলে দেয় যখন তোমরা টার্গেটটা নিয়ে কাজটা করার জন্য ইচ্ছা দেখিয়েছো। এতে কি বোঝা গেল? যে হ্যাঁ, ভাবছি শুধু আমি একা না, ভাবছো তুমিও যে হ্যাঁ হতে তো পারে, না হওয়ার তো কোনো জায়গা দেখছি না। ভালো মতো বুঝে নাও আগে,
তার মানে আমি যদি 10টা করে বেসিকের টার্গেট নিচ্ছি, তাহলে এবার আমার প্রিপারেশন কি নেওয়া উচিত? 3টে করে বেরোবে তার জন্য, নাকি 10টা বার করব তার জন্যই নেওয়া উচিত? কোনটা? মানে আমার যে অ্যাকশনটা নেওয়া হবে সেই অ্যাকশনটা 10টার জন্যই নেওয়া উচিত, না তার হাফ বেরোবে তার জন্য নেওয়া উচিত? কারণ কারণ যখনই আমি 10-এর কথা বলছি, এবার 10, 8, 6 আর 3 এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্ল্যানের, মানে পুরো প্রথম প্ল্যান। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান, প্ল্যান এ। প্ল্যান এতে আমাদের এটা টার্গেট। এবার যদি প্ল্যান এ টার্গেটে কেউ দৌড়ায়, তাহলে তার 70% যদি অ্যাচিভ হয় তাহলেই হবে প্ল্যান বি। যদি তার 50% অ্যাচিভ হয় তাহলে হবে প্ল্যান সি। বুঝেছি ব্যাপারটা? তার মানে প্ল্যান এ থেকে প্ল্যান সি, এর জন্য আলাদা কোনো প্ল্যানিং করার দরকার নেই, প্ল্যান এতেই দৌড়াতে হবে। প্ল্যান এতে দৌড়ালে প্ল্যান সি অটোমেটিকে কনভার্ট হবে যদি প্ল্যান এ অ্যাচিভ না করি। ভালো করার চেষ্টা করতে হয়, খারাপ অটোমেটিক হয়। এই ভালো করার ট্রাই করতে গিয়ে খারাপ যখন অটোমেটিক হবে, ওই খারাপে যদি আমার প্ল্যান সিও আসে তাও আমি কেনা। মানে হারি জিতি নাহি লাজ, এরকম একটা ব্যাপার। হারলেও প্রফিট, কিন্তু হারার জন্য খেলবোই না, খেলবো পুরোটাই 100-এ হয়। তাহলে আমার রেডি হওয়া দরকার 10-এ 10, বেসিকদের থেকে 10টা বাদ করা যাবে, এক্সট্রাঅর্ডিনারি থেকে 8টা বেরোবে কিভাবে তার জন্য, এবারে এদের থেকে 6টা বেরোবে কিভাবে তার জন্য রেডি হওয়া উচিত, তার জন্য প্ল্যানিং করা দরকার, তার জন্য আমার পুরো বুটিটা সাজাতে হবে। বুঝা গেল? এবার কোশ্চেন হচ্ছে, আমরা বেসিকদের আজকে লিস্ট বানাতে দিয়ে দিয়েছি। লিস্টের ক্ষেত্রে প্রথম কন্ডিশন দেখো, সবকিছু একসাথে বলে না, সময় সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। বেসিকের কাজ শুরু হবে তার আগে বিকাশদা কিন্তু অলরেডি লিস্টের কাজটা কিভাবে করতে হবে তার জন্য কিন্তু অলরেডি মেসেজ ছেড়ে দিয়েছে, যে 4টে এনরোলমেন্ট কি করে তুলতে হবে 2 সপ্তাহে, তার একটা পুরো ম্যাপ ওখানে দাদা বলে দিয়েছে। যার যার ওইটা টার্গেট হবে, ওইটা ডবল কাজ করানোর প্ল্যানিং করলেই 8টা বেরিয়ে যাবে। এটা হচ্ছে কমন সেন্স। বুঝেছি ব্যাপারটা? ওই টার্গেটটা ডবল কাজ করালে, যেটা বলেছে দাদা ওটাকে দুবার রিপিট করতে হবে। একবার রিপিট করলে 4টে বেরোবে, দুবার রিপিট করলে 10টা বেরোবে। বুঝতে পেরেছি? তাহলে আলাদা করে আমার বোঝানোর দরকার নেই যে লিস্ট কি করতে হবে, কি বৃত্তান্ত। কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছি সেটা কি, আমি 10টা এসটিপি, এই 10টা এনরোলমেন্ট কিভাবে তুলতে পারবো বেসিকদের থেকে, তার জন্য আমি বারবার বলেছিলাম 100টা কার্ড আমাকে যেভাবেই হোক ডিস্ট্রিবিউট করতেই হবে। 100টা কার্ড ডিস্ট্রিবিউশন না হলে 20 থেকে 30টা এসটিপির জায়গা রেডি হবে না, আর 10টা এনরোলমেন্ট বেরোবে না। এর জন্য সবচেয়ে বেশি দরকার যার ভিতরে পজিটিভিটি, সেই পজিটিভিটি লাগবে হচ্ছে বেসিক যে ছেলেটা বা মেয়েটা কাজ করছে তার ভিতরে। তাই টিমের সাথে বসে বেশি ট্রেনিং করতে যাবে না, টিমের সাথে বসে কাজ করাতে হবে এবং ছোট ছোট স্টেপে কথা বলে যেতে হবে। কিন্তু এর মানেই নয় যে আমি ঘন্টার পর ঘন্টা ওকে বোঝাবো। আমার কাজ ট্রেনিং দেওয়া না, আমার কাজ রিলেশন বানানো, সাইকোলজি বেস কথা বলা। বুঝলাম? এখন ওর মাথার মধ্যে কি চলছে সেটার অনুযায়ী একটা কথা বলে ফিলফেল ফাউন্ডের সাথে কন্টিনিউ করতে থাকা, এটা টার্গেট হওয়া উচিত। এই যে আমি যেরকম ট্রেনিং করাচ্ছি, ট্রেনিং করানোর পর আকাশ ট্রেনিং নিয়ে বসছো টিমের সাথে, এদিকে অরূপ টিমের সাথে বসছো ট্রেনিং নিয়ে, এই যে সৌরভ বসছে টিমের সাথে ট্রেনিং নিয়ে, এরা সবাই ট্রেনিং নিয়ে বসছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা,
আমাদের টিম যখন ট্রেনিং আমাদেরকে যখন দাদা ট্রেনিং করাতো, আমাদের কোনো সিনিয়র না ওদেরকে নিয়ে আর বসতো না, মানে আমাদেরকে নিয়ে আর বসতো না। ট্রেনিং নিয়ে নিয়েছো তো, চলো কোনো সমস্যা নেই, শুধু ওদের সাথে বসে জাস্ট আড্ডাই আর কি, মস্তি, একটু ঘুরে আসলো নিয়ে। ট্রেনিং থেকে কি বুঝলে বলো? দেখতো কতগুলো পয়েন্ট আমাদেরকে বলতে পারে, দেখতো এটা কি কি বুঝেছে, এরপরে কি কি অ্যাকশন নেবে, কি কি ভাবনার ভিতরে চলছে ট্রেনিং থেকে, এটা শুনতো। আলাদা করে তারা ট্রেনিং দিত না আমাদের সাপোর্টার। ইভেন আমি আমার টিমকে কোনোদিন এরকম ট্রেনিং দাদা দিয়ে দেওয়ার পর আমি নিয়ে বসে কোনোদিন ট্রেনিং দিইনি এবং বোঝাইনি কি বুঝেছো কি বৃত্তান্ত এসব নিয়ে না, গল্প করতাম র্যান্ডাম আড্ডে আর কি চলছে। ঠিক আছে চলো আজকে তাহলে এই অব্দি এন্ড থাক, এখন তুমি বাড়ি চলে যাও, কালকে তাহলে এই টাইমের মধ্যে চলে আসবা। এবার এক একজনের এক এক সাথে বাড়ি যাওয়ার জন্য করতাম, প্ল্যানিং করতাম, একটু চা খেতাম, চা খেয়ে পাঠিয়ে দিতাম বাড়ি, গল্প করতে করতে। বেসিক টাইম রয়েছে, বেসিকে রয়েছে এখন, প্রোটেকশন মেরে বাড়ি পাঠিয়ে দিতাম যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়, মানে এরপরে আসার সম্ভাবনাগুলো নিয়ে একটু আলোচনা করে বাড়ি পাঠাতাম। কিন্তু যে ট্রেনিং হয়েছে ওই ট্রেনিং এর পরে আমি আবার ট্রেনিং করাবো, মাথা খাবো আমি 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে, মানে একদম না 1 ঘন্টা ধরে মাথা খাচ্ছি। ওর যা ট্রেনিং নিয়েছে সব ভুলে যাবে, যে মাইন্ডসেট পৌঁছেছে সব ভুলে যাবে। এইটা হচ্ছে রং সিস্টেম, রং। আর এই রং সিস্টেমে টিম চাকর তৈরি হবে, মালিক না, কারণ কাউকে ভাবার সুযোগই দিচ্ছ না। তাই যাদের টিমে এই ঘটনা চলবে তাদের টিম থেকে কাজ বেরোবে কম, যারা এরকম বারংবার বসে এসছে তাদের টিম থেকে রেজাল্ট বেরোবে কম। বুঝেছি কি বললাম? ভালো মতো বোঝো। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি রিসেন্টলি কৃষ্ণনগরে গেছিলাম, গিয়ে আমি একটা ট্রেনিং করিয়েছিলাম। গোপাল ওই দিন ছিলে তুমি, রূপম ছিল, শঙ্কর ছিল। আচ্ছা ওখানে আমি যে ট্রেনিং করালাম, ট্রেনিংটাই একটা পার্ট পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম তো, যে লোক ধরতেই হবে, টিম বানাতেই হবে। লাস্ট ট্রেনিং যেটা করালাম 13 জনের, যে ওরা কোনো ভুল জায়গায় আসেনি, ওদের পুরো একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম তো, শুনেছিলে ওই দিন ট্রেনিংটা? হ্যাঁ আচ্ছা, ওটার পরে যদি শঙ্কর নিয়ে বসে ওদেরকে আবার ট্রেনিং করাতো তাহলে কেমন হতো ব্যাপারটা? ওখানে উচিত কি, যেটা আমি বলেছি শুধু সেটাকে মনে করাতে ব্যাপার থেকে, ততক্ষণ অব্দি মনে করাও টুকটুক করে, এই পয়েন্ট ওই পয়েন্ট, দাদা ওইটা বললো দেখলে তো, ওইটা কি বললো বুঝতে পেরেছো, ওটা কি বললো বুঝতে পেরেছো, মনে করাতে হবে শুধু। এবার একদিনেই সব মনে করাবে, তাহলে পরের দিনগুলো কি করবে? আবার ট্রেনিং দেবে নাকি নতুন? তাহলে দেখো আমার সারা শরীর এত চুলকালে ব্যথা হয়ে যায়। কি খাচ্ছি অ্যালার্জি? ক্লিয়ার না হলেও কিরম ভাবে ক্লিয়ার হবে? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম নি দাদা ট্রেনিং করাবে পুরো ক্লিয়ার হয়ে যাবে, বললো না ক্লিয়ার হয়েছে না, তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না। এই এটা কি এডিফাই, ট্রেনিং এর এডিফাই। কালকে যখনই ও কোনো প্রবলেম দেখাবে বা এ দেখাবে, তোমাকে মাথায় রাখতে হবে, ওইকে শুধু এটা মনে করাতে হবে, দাদা কি বলছিল মনে আছে, ওই দিন কি বলেছিল মনে আছে। এইটা হয় ফলো থ্রু। আমরা আলাদা করে এমন ভাবে নিজেদেরকে ট্রেনার বানিয়ে ফেলেছি, ট্রেনিং দিয়ে একদম শেষ করে ফেলছি পুরো। খা শালা, বেশি বেশি করে খা, এবার বমি হবে। আগেরটাও কাজে লাগবে না, তোমারটাও কাজে লাগবে না। কি বোঝা গেল ভুল হচ্ছে কোথায়? সিস্টেম খারাপ করে ফেলেছি আমরা, জানি না আমরা। তাই এখন থেকে আমি একটা অ্যাকশন নেওয়ার চিন্তা করছি, আমাদের একটা অ্যাকশন চলে আসবে অলরেডি। সেটা কি, সপ্তাহে এখন থেকে যাদের যাদের এরকম মনে হচ্ছে, বিশেষ করে কাউন্সিলর যারা রয়েছে, তাদের প্রত্যেকের স্টেজে উঠবে এবং 1 ঘন্টা করে ট্রেনিং করাবে। যে ট্রেনিং তুমি প্রতিদিন করাও, সেই ট্রেনিং কিরকম ভাবে ওখানে তুমি উঠে সপ্তাহে একদিন ট্রেনিং দিতে পারো, ওটা আমি দেখবো। আর ওই ট্রেনিংটা শুধু তুমি তোমার টিমকে দেবা না, ওই ট্রেনিংটা পুরো অল ওভার টিমটা পাবে। তখন আমি বুঝতে পারবো অ্যাকচুয়াল তোমার সত্যিকারের নলেজ কতখানি আছে। ঘুমচুম বোঝাও
না ঠিকঠাক বোঝাও, সব বেরিয়ে আসবে এখানে। বুঝলাম। যেটা তুমি তোমার টিমকে বোঝাতে সেটাই ওখানে বুঝিও হলে, কারণ একটা ট্রেনিং তো আমাদের এতে হয়, হল ট্রেনিং এ যেটা হওয়ার তো হবে। এছাড়া আমাদের একটা করে ট্রেনিং এখন থেকে প্রত্যেক সপ্তাহে সুভাষ হলে হবে। হাতে ব্যথা হয়। এবার এই সুভাষ হলের ট্রেনিংটা সেই যখনই করাবো তখন যেরকম আকাশকে ট্রেনিং দিতে দেবো, সৌরভ ট্রেনিং দেবে, কিছুই হবে, তো আছে। আমার আর কিছু শঙ্কর ট্রেনিং করাবে, স্বরূপ করাবে। এবার এইখানে লাগবে কি, এইখানে লাগবে একটা মিনিমাম অ্যাচিভমেন্ট। মিনিমাম অ্যাচিভমেন্ট ছাড়া স্টেজে তোলা মানে এটা হচ্ছে নিজের পা নিজে কুরুল মারার মতো। কারণ ওখানে গিয়ে কোনো এক্সাম্পল হতে পারবে না, অ্যাচিভার ছাড়া এক্সাম্পল হওয়া যায় না। যে অ্যাচিভার হয়েছে স্টেজে ওঠো। এই জন্য যত দ্রুত স্মার্ট পিন হবে তত দ্রুত স্টেজ পাবে। আর স্টেজ না পেলে কেমন ক্ষতি হবে আমি তোমাকে বলে দিই। আকাশকে যখন আমি স্টেজে তুলবো, আকাশ তো অ্যাচিভার। এবার আকাশ যখনই অ্যাচিভার হয়ে স্টেজে উঠবে তখনই বাকি টিম গুলো বলবে দাদা আমাদের তুমি উঠবে কবে, তুমি উঠবে কবে। তুমি বলতে পারছো না ভাই আমার ক্ষমতা নেই, আমি তো অ্যাচিভার হতে পারছি না। হ্যাঁ তুই তো জানিসই আমি অ্যাচিভার না হলে আর কি করে উঠবো ভাই। তো টিম বলতে পারছে না মুখ ফুটে, কিন্তু বুঝে যাবে ও বালের সিনিয়র আমার অ্যাচিভার হতে পারছে না, এরকম একটা ফিল করবে। রিয়েল ফ্যাক্ট, আমি এটা বিশাল ফিল করতাম। এমনি এমনি অ্যাচিভারের খিদে তৈরি হয়নি ভেতরে, তুমি কি ভাবছো। যখনই দেখতাম অন্য কেউ স্টেজে উঠে গেছে, বাবা আমার টিমটা কি ভাববে, আমি কেন উঠলাম না। এটা যার যার নিজস্ব ফিলিংস। এই জন্য অ্যাচিভার না হলে কোনো কথা হবে না। মিনিমাম অ্যাচিভমেন্ট সুপার স্মার্ট। আগে স্মার্ট পিনটা মারো, সুপার স্মার্ট পিনটা মারো, স্টেজে ওঠো এবং স্টেজে উঠে ডিরেক্টলি বলো, ট্রেনিং দাও, যাতে তোমার টিম অ্যাটলিস্ট তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে না চলে যায়। আর তুমি যদি না দিতে পারো তাহলে অবৈধ সম্পর্ক তৈরি করবে, কিছু করার নেই। তখন তুমি আফসোস করো দাদা আমার টিম না আমার কথা শোনে না। কেন শুনবে ভাই, বলো কেন শুনবে। কে তুমি, তোমার কথা শুনলে ওর লাভ কি। বুঝেছো কি বললাম। তাই ট্রেনিং এর এডিফাই, সিনিয়র এডিফাই এগুলো লাগবে। এবার দরকার আমার 10টা করে এনরোলমেন্ট আমি কিভাবে তুলবো। তাহলে 10টা করে এনরোলমেন্ট তোলার জন্য লিস্টকে ইউটিলাইজ করা শিখতে লাগবে। এর জন্য প্রত্যেকটা ছেলের 300 করে লিস্ট চাই, বেসিকের মিনিমাম মাদার লিস্ট। আমি 500 করে লিস্ট বলেছি, 500 করে লিস্টের জন্যই দৌড়াবে। মিনিমাম কন্ডিশন 300 লিস্ট, এবং মনে করিয়ে করিয়ে কালকে প্রত্যেকে অফিসে বসিয়ে মনে করিয়ে করিয়ে 300 লিস্ট 500 লিস্ট লেখাবে। ছোটবেলার স্কুলে কাদের সাথে বসতে পুরো লেখো, পুরো ব্যাপারটা লেখাও। খেলার মাঠে খেলতে যেতে কাদের সাথে, টিউশন পড়তে কাদের সাথে, আড্ডি মারতে কাদের সাথে, পুজোয় ঘুরতে কাদের সাথে, পুজো মণ্ডপে কাদের সাথে বসে থাকতে, লিস্ট মনে করাচ্ছি। তাহলে খেলাই ছোটবেলায় যখন খেলা হতো স্কুলে তখন ফার্স্ট সেকেন্ড হতো কারা, মারপিট করতো কারা কারা, কারা পড়া পারতো কারা পারতো না, স্কুলে যখন পড়তে তখন পড়া পারতো কারা, কারা পিছনের বেঞ্চি বসতো, স্কুলে স্পোর্টস হলে কারা জিততো, টিউশন পড়তে যেতে তখন কারা কারা পড়া দিত, কাদের সাথে আড্ডা মারতে, সব মনে করো। পাড়ায় খেলা হলে ক্যাপ্টেন হতো কে, ওই গ্রুপে কারা কারা খেলতো তারা কারা, দুটো টিম ছিল ওই টিমে কারা কারা থাকতো, ওই টিমে কারা থাকতো, এই টিমে কারা থাকতো, তারা এখন কোথায়, সব মনে করাতে হবে। এতে কি হবে, লিস্ট মনে পড়ে গেল, নাম মনে পড়ে যাবে। তাহলে ও চেনে ওকে চেনে ওকে চেনে, এইভাবে ডিটেলসটা ক্লিয়ার হলে এইভাবে পুরো ব্যাপারটা লিখতে হবে। এর মা, তাহলে এদের মা বাবা তোমাকে চেনেন না চেনেন না, ওদের মা বাবা তোমাকে চেনে কি চেনেন না। আচ্ছা ওই জায়গায় রিলেটিভ, তুমি যে মামার বাড়ি ঘুরতে যেতে, মাসির বাড়ি ঘুরতে যেতে, ওখানে পাশে কোনো বন্ধু বান্ধব তৈরি হয়েছিল, তারা কারা ছিল, তারা কারা ছিল। বুঝতে পেরেছি কিভাবে মনে করাচ্ছি পুরো লিস্ট। এই পুরো বিষয়টা অনুযায়ী তুমি চেনো তোমাকে চেনে, এইভাবে 500 লিস্ট প্রত্যেকের লেখাও। 300 লিস্ট সেখান থেকে আগে লেখার পরে বলো এবার
500 লিস্ট হয়ে যাবে, আমি লিস্টের কাজ বলে দিচ্ছি। 500 লিস্ট হয়ে যাওয়ার পরের কাজ, 500 লিস্ট হয়ে গেলে এদের মধ্যে এই 500টা লোককে তুমি চেনো, তোমাকে চেনে, কিন্তু 500 এর মধ্যে প্রথম 300 জনকে যদি ক্লোজ করা হয়, বলা হয় প্রথম 300 জন কারা হবে, যাদেরকে তুমি মানে বিয়েতে 500 জনকে বিয়েতে নেমন্তন্ন করবে না, 500 জনকে বউ ভাতে বিয়ে তো হয়ে গেছে, 500 জন খেতে এসেছিল, বউ ভাত হলে যে 300 জনকে নিয়ে যেতে পারবে, কোন 300 জনকে নেবে? 500 জন বিয়েতে খেতে এসেছিল, বউ ভাতে কতজন যাবে? 300 জন। 500 জনকে নিয়ে যেতে পারবো না, তাহলে প্রথম 300 জন কারা হবে এই 500 এর মধ্যে, তাদেরকে একটু মেনশন করো, বুঝলাম? ওই 300 জনের মধ্যে এইবার মেনশন করো এটা, যে বাড়িতে পরের দিন অনুষ্ঠান আছে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বিয়ের সবকিছু মিটে যাওয়ার পরে বৌভাত ফোভাত সব মিটে গেছে, এরপরে বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, বলা হয়েছে ওখান থেকে টোটাল 150 জনকে আমরা নিমন্ত্রণ করব। তাহলে এই 300 এর মধ্যে এমন কোন 150 জন আছে যাদেরকে তুমি পরের দিন বাড়িতে ডাকবে? বুঝলাম? কটা লেয়ার হয়ে গেল? 3টে লেয়ার হয়ে গেল। এই অবধি ক্লিয়ার হয়েছে? 3টে লেয়ার হয়ে গেছে, 3টে লেয়ার হয়ে গেল লিস্টের। এইবার এই 3টে লেয়ার, এটা কিন্তু একটা ম্যাপ, মানে একটা ওয়ে বলছি আমি, কিসের জন্য? আমার কাছে তাহলে একটা 150 লিস্টের অঙ্ক থাকছে, নেক্সট 150 অঙ্কটাও থাকছে, তারপরে 150 অঙ্ক বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? 150 পেয়ে গেলাম। এবার এই প্রথম 150 মধ্যে যারা রয়েছে, এর মধ্যে বন্ধু বান্ধব কতজন আসছে দেখো, মানে গরমে খেতে পারছিস না। এই প্রথম যে 150 জন আছে তাতে আমার টোটাল 3টে লেয়ার থাকবে। প্রথম 150তে আবার 3টে জিনিস থাকবে, ইয়াং এজ, মিডিল এজ, ওল্ড এজ। তো স্পেশাল খাওয়া দাওয়া যে লিস্ট আছে না বাড়িতে বসে 150, টোটাল 3টে লেয়ার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে প্রথম 150 জনের প্রতিটা লেয়ারেই হবে এটা, ইয়াং এজ, মিডিল এজ আর ওল্ড এজ। 16 থেকে 30 বা 16 থেকে 28, 28 থেকে 40, বুঝলাম? প্রথম 16 বছর থেকে 28 বা 30, দেন 30 থেকে 40 বা 45, দেন 45 থেকে 60, বুঝেছি? টোটাল 3টে লেয়ারে ভাগ করতে হবে, পুরুষ মহিলা সব এই লেয়ারের মধ্যেই আসবে, আলাদা করে মেনশন করতে লাগবে না। হয়ে গেছে? এইবার আমার দরকার কি, প্রত্যেক গ্রুপে ইয়াং থাকবে, প্রত্যেক গ্রুপে ইয়াং এজ, মিডিল এজ থাকবে, প্রত্যেক গ্রুপেই ওল্ড এজ থাকবে। তাহলে আমার দরকার 100 কার্ড হেলথের বানিয়ে নেওয়া, আর 100 কার্ড কাজের জন্য ইনভাইট করার জন্য বানিয়ে নেওয়া। তাহলে টোটাল আমার কার্ড হয়ে গেল 200, বুঝলাম? টোটাল লোক আছে কত? 500, 150, তাহলে প্রথম 150 জনার 3টে লেয়ার, ইয়াং এজ, মিডিল এজ, ওল্ড এজ। এখানে ওই যে আমি 100 কার্ড বানিয়ে নিয়ে বসেছি না, 200 কার্ড বানিয়ে নিয়ে বসেছি, এর 100 আর এর 100। তাহলে এই প্রথম যে 150 জনের যাদের পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাদের মধ্যে থেকে কতজনকে আমি ডিস্ট্রিবিউট করতে পারলাম আর কতজনকে পারলাম না। যাদের পারলাম না তাদের আলাদা করে ফেলবো, যাদেরকে পারলাম তাদের মধ্যে থেকে কতগুলো এসটিপি আসবে, সেখান থেকে আমার এসটিপি আসুক খুব বেশি হলে 10টা আসবে এই দিক থেকে, 10টা আসবে ওই দিক থেকে, মানে টোটাল 10টা হেলথে আসলে 10টা এদিক থেকে কাজের জন্য আসবে, তাহলে 20টা।
যদি এডুকেশনের কার্ড মানে বিজনেসের কার্ড ডিস্ট্রিবিউশন বেশি হয়, তাহলে এখান থেকেই 15টা চলে আসবে এসটিপি। বুঝলাম। নেক্সট, এবার যারা বৌভাতে গেছিল, এরা তো স্পেশাল ইনভাইটেড বৌভাতের আগের দিন। এবার যারা বৌভাতে গেছিল তাদের মধ্যে 150 জনের আবার ইয়াংগেস্ট থাকবে, ওল্ড এজ থাকবে, মিডিল এজ থাকবে। এই 100-র মধ্যে থেকে কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছিল কি সবার? ওখান থেকে কার্ড গেছিল 30টা বা 40টা, তার মানে এখনো 60টা করে কার্ড আছে। বুঝতে পেরেছি? 100 কার্ড তো নিয়ে বসেছিলাম, কিন্তু কার্ড ডিস্ট্রিবিউশন 150-র মধ্যে হয়েছিল কত? 40টা এর হয়েছিল, 40টা ওর হয়েছিল। তাহলে টোটাল কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছিল 80টা, বা কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছিল তার 50%, 150। 35। বুঝেছি? তাহলে নেক্সট আবার 150-তে কত ডিস্ট্রিবিউশন হবে? 35, 70। তারপরে 150 বা 200 যে লিস্টটা থাকবে সেখানেও ডিস্ট্রিবিউশন হবে 150, মানে 35, 70। বুঝেছি না বুঝিনি? টোটাল 200 লিস্টের কার্ডের ডিস্ট্রিবিউশনটা বুঝে গেলাম। তাহলে প্রত্যেকটা বেসিকের জন্য 100টা হেলথের কার্ড লাগবে আর 100টা বিজনেস কার্ড লাগবে। এখান থেকে যদি আমার হোম প্ল্যানের জায়গা তৈরি করা যায়, হোম প্ল্যান দিয়ে আসবো কার্ড দিতে গিয়ে, ওটাও এসটিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে। আমার মেন দরকার কি? মেন দরকার 10টা ম্যান পাওয়ার, যত রকম ভাবে আমি তুলতে পারি আগামী 6 সপ্তাহে। বুঝেছি না বুঝিনি? এইবার এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, একই গ্রুপে দেখা গেল তোমার টিমে একই এলাকার 5 জন রয়েছে যারা তোমার টিমে এখন বর্তমানে কাজে যুক্ত। একই এলাকার 4 জন, একই এলাকার 5 জন, বা একই এলাকার 10 জন একসাথেই টিম তৈরি হয়েছে। বুঝতে পারছি? সেই ক্ষেত্রে কিন্তু কাজের ব্যাপারটাকে একটুখানি আলাদা করে ফেলতে হবে। কি আলাদা করে ফেলতে হবে? যে আমি যেরকম আমার গ্রুপে, ধরো আমার গ্রুপে 4 জন ছেলে আছে, 4 জনই একই এলাকার। এবার 4 জন একই এলাকার, 4 জনারই লিস্ট বানানো হয়েছে। এবার লিস্ট বানানোর পরে এদেরকে কি বললাম? 4 জনে একসাথে বসলাম, বসে লিস্টকে ভালো মতো আগে পরীক্ষা করলাম। কি পরীক্ষা করব? যে 4 জনের লিস্টে কমন নাম কার কার রয়েছে, কতগুলো রয়েছে বার করো। যে বন্ধু এর আছে সেই বন্ধুই ওর, সেই বন্ধুই ওর, ওর নাম লিখেছে। এখানে তার বারণ করতে পারেন যে ভাই তোমার বন্ধুর নাম তুমি লিখো না, ওর বন্ধুর নাম তুমি লিখো না। ভাই যার সাথে যে যাকে চেনে তার নামে লিখতে বলা রয়েছে। এই জন্য আমি কি এই 4 জনাকে দেখলাম সবার বসিয়ে রেখে, যেরকম একই জায়গার একই এলাকার, তো সবাই একই লাইনে রয়েছে, যে বরঞ্চ এ ইনভাইট করবেন, ও ইনভাইট করবে, এই চক্করে পুরো ওই লিস্টটাই নষ্ট হবে। তার জন্য কি করলাম? 4 জনারই লিস্টকে আগে বসিয়ে কি ডিসাইড করে নেবো যে একই নাম, কমন ফ্রেন্ড কার কার রয়েছে 4 জনারই। দেখলাম 4 জনারই কমন ফ্রেন্ড বেরিয়ে গেল কজন? সবার লিস্ট থেকে মোটামুটি 25 জন করে নাম বেরিয়েছে যাদের সব কমন, বা 30টা করে নাম বেরিয়েছে পুরো কমন। এবার বলে এই 30টা নাম যদি কমন হয়, 30 জনকে ইনভাইটটা করবে কে? এই 30 জনকে ইনভাইট করবে হচ্ছে সে। কমন নামটা বেরিয়েছে যেহেতু, সবার থেকে কমন 30টা করে, ও 30 জন এমন পেয়েছে, 30 জন সব ম্যাচ করে যাচ্ছে একে অপরের। এই 30 জনকে ইনভাইট করার আগে আমাকে জানতে হবে এদের 4 জনকে বসিয়ে, ভাই এদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্ব কার সাথে? তোদের 4 জনের মধ্যে সবচেয়ে ভালো হট ফ্রেন্ড কে, ক্লোজ ফ্রেন্ড কে? বুঝেছি? সেই ক্লোজ ফ্রেন্ডের পরে তারপরে অত বেশি ক্লোজ নেবার, তারপরে তোর সাথে ভালো বন্ধুত্ব কার, মানে খুব কাছের ফ্রেন্ড কে, তার থেকে তো দূরের ফ্রেন্ড কে? এই লিস্টটা, এই নামটা বল। মানে 4 জনের লিস্ট, 2 জনের এমন থাকতে হবে যে ফার্স্ট ভালো রিলেশন, সেকেন্ড ভালো রিলেশন। বুঝতে পেরেছি? তাহলে এই অঙ্ক অনুযায়ী যাদের সাথে যাদের ভালো রিলেশন তারাই যেন ওকে ধরে নিয়ে আসে 2 জনে গিয়ে। তাহলে 30 জনকে পাঠাবো এরকম ভাবে, পুরো যার সাথে ভালো সম্পর্ক তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে ধরে নিয়ে আসবো 2 জন 3 জনে মিলে একসাথে। বুঝতে পেরেছি? মানে যার সাথে ভালো রিলেশন সেই মেসেজটা দেবে, সেই ধরে আনার জন্য ট্রাই করবে।
বোঝা গেল? আর বাকি লিস্ট গুলো, কারণ লিস্ট তো ভাই 300 বানিয়েছে, 500 বানিয়েছে, তাহলে ওর মধ্যে 300 লিস্টকে কমন, 30টা লিস্টকে কমন পেয়েছি, 40টা লিস্টকে কমন পেয়েছি, তাহলে বাকি 250 লিস্ট, 270টা লিস্ট, সেগুলো কি আনকমন? তো কারোর সাথে কারোর তো ম্যাচিং নেই, তাহলে সেইগুলোতে কাট দিয়ে ইনভাইট করবে কে? সিঙ্গেল একা একা? তাহলে আমার একে অপরকে চেনে এই বলে তো আমার কাজ ওয়েট করে বসে থাকা যাবে না। বুঝবো না কাজ করে নেবো ফটাফট? ফটাফট কাজটা কমপ্লিট করে নিতে লাগবে, এটাই হচ্ছে কন্ডিশন। তাই আগামী 6 সপ্তাহ ডেডলাইন, মানে 1 মাস কিন্তু জিজান লাগিয়ে দিতে হবে পুরো এর পিছনে, যাতে বেসিকদের লিস্ট থেকে আমাদের 10টা এনরোলমেন্ট আরামসে বেরোয়। বুঝেছি? স্ট্রেঞ্জার টিমের ক্ষেত্রে 8টা এনরোলমেন্ট, মানে এই প্রসেস ফলো করলেই 10টা এনরোলমেন্ট বেরোবে। বুঝেছি? বেসিকদের এই প্রসেস ফলো করলেই 10টা এনরোলমেন্ট বেরোবে। বেসিকদের এই নিয়ম ফলো করলেই হেলথের প্রেজেন্টেশন বেরিয়ে যাবে। বোঝা গেল? এখান থেকে হোম এসটিপি হলে হোম এসটিপি হবে, অফিস হলে অফিস হবে, অনলাইন হলে অনলাইন হবে, পরের দিন হোম ফলো আপে পাঠাতে হবে, এই কন্ডিশনে। এবার এই কথাগুলোকে কত ইজিলি করা যায় আমি এরকম একটা টার্গেট নিচ্ছি, তাতে এখানে কিভাবে বললে ভালো হয় ফোন করে নেবে বলে দেবো। অনেক রকম কথা আছে যেটা বললেই হয়ে যায়। নেক্সট, এক্সট্রাঅর্ডিনারি টিমের টার্গেট 8টা। এক্সট্রাঅর্ডিনারি বলছি তো 8টা এনরোলমেন্ট আরামসে বার করা যাবে। এদের জন্য প্রতিদিন একটা করে এসটিপি রেডি করার কথা বলা আছে, প্রতিদিন। তাহলে এরা কতগুলো অ্যাপ্রোচ সারাদিনে করবে যেখান থেকে একটা এসটিপির জায়গায় কনফার্ম রেডি হবে, এটাতে ফোকাস করতে হবে। তাহলে এদের 8টা এনরোলমেন্ট বেরোবে 6 সপ্তাহে। যাদের 6টা করে টার্গেট করেছি তাদের সারা সপ্তাহে একটা এনরোলমেন্ট তোলার টার্গেট, একটা এনরোলমেন্ট তোলার টার্গেট। এবার সারা সপ্তাহে যদি একটা এনরোলমেন্ট আমি এদের থেকে টার্গেট করি, তাহলে এক্সট্রাঅর্ডিনারিদের কি করে হবে? এক্সট্রাঅর্ডিনারিদের তো 8টা টার্গেট নিয়েছি, এক্সট্রাঅর্ডিনারিদের 40টা এসটিপি করাতে হবে, কারণ এরা পোটেনশিয়ালিটি রাখে, মানে ক্যাপাবেল, এরা পারে, তাই এরা এক্সট্রাঅর্ডিনারি। এবারে ছেলে মেয়েদেরকে কার্ড ডিস্ট্রিবিউশনও করাতে হবে, হেলথের কার্ডও ডিস্ট্রিবিউট করাতে হবে, কলিং এ সাপোর্ট দিতে হবে, কনফারেন্স করে দিতে হবে, পুরো প্রসেসটা করে এদের একটা এনরোলমেন্ট সপ্তাহে টার্গেট করে কাজ করাতে হবে, মানে মিনিমাম 5টা এসটিপি। 7 দিনে 7টা না হলেও 5টা লাগবে, 5টা না হলেও 4টে লাগবে, তুলে নিতে হবে তোমাকে। আর এর নিচে বিলো এভারেজ যারা রয়েছে এদের আমার 3টে টার্গেট, এদের থেকে যদি আমি 3টে বার করছি তো ভালো, মানে 3টে এনরোলমেন্ট টার্গেট। এবার 3টে এনরোলমেন্ট আমি টার্গেট করছি মানে মিনিমাম 20টা এসটিপি করাতে হবে, মানে সপ্তাহে 3টে এসটিপি এদের থেকে বার করতে হবে। এবার এদের থেকে 3টে এসটিপি বার করতে গিয়ে বাকিদের থেকে কাজ বার করতে তুমি পারবে না। এই জন্য কি করতে হয়? 3টে এনরোলমেন্ট তোলার জন্য এদের 3টে করে এসটিপি উইকলি বার না করতে পারলে এদেরকে দিয়ে কার্ড সাপ্লাই করতে হবে, কার্ড, হেলথের কার্ড সার্ভ করে আসো। এদেরকে এরা বিল এভারেজ, মানে এরা লিস্ট কম বানায়, এদেরকে ভিজিটিং কার্ডের মতো ছোট কার্ড, এক সাইডে লিখতে হবে নাম, ফোন নাম্বার, ফোন নাম্বারটা দরকার হলে সাপোর্টারের দাও, নামটা ওর থাক, যদি ফোন আসে তাহলে নাম বললেই বুঝে যাবে হ্যাঁ বলছি, বলো। সেকেন্ড কি, কার্ডের আরেক পিঠে থাকবে একটা মেসেজ যে পড়াশোনার পাশাপাশি আজকে ঘরে বসেও একটা বেটার ইনকাম করার সুযোগ থাকে, আমরা সেই সুযোগটা, মানে সেই রকম ভাবে যদি আপনি সুযোগ নিতে চান তাহলে আপনাদের আমাদের আগে যোগাযোগ করতে পারেন। এই মেসেজটা পিছনে লেখা থাকবে আজকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ইনকাম করার প্রচুর সুযোগ আছে, যদি আপনি পার্ট টাইম ইনকাম করার সুযোগ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আজকে মোবাইল শুধু আপনার প্রতি মাসে খরচ বহন করছে, প্রতি মাসে আপনাকে খরচ করাচ্ছে, প্রতি মাসে আপনাকে ইনকাম করার কোনো রাস্তা মোবাইল থেকে আপনি পাচ্ছেন না।
আপনি যোগাযোগ করতে পারেন মোবাইলের মাধ্যমে ঘরে বসে প্রতি মাসে খরচটাকে ইনকামে রূপান্তর করতে। যদি চান তাহলে যোগাযোগ করুন। মানে এরকম একটা মেসেজ দেওয়া থাকবে আরেক পিঠে। আর এই কার্ড প্রতিদিন যদি কেউ 20টা করে 30টা করে দিয়ে আসে, তাহলে সপ্তাহে 3 দিন এই কাজটা করলে, 4 দিন এই কাজটা করলে 50টা কার্ড সার্ভ হবে। আরে 50টা কার্ড সার্ভ হওয়া মানে মাসে কটা? 200টা সার্ভ হলে যদি ওখান থেকে আমার 10টাও এসটিপি আসে, মানে 20টা কার্ড দিলে একটা এসটিপি, চল 10টাও লাগবে না, তার কমও আসুক, তাতেও তুমি দেখে নেবে, যে আসবে সেই সুযোগ নেবে। বুঝলাম না, কল আসুক তো। বুঝতে পেরেছি কার্ড সাপ্লাই কিভাবে করতে হয়, ব্যাপারটা অনেক সহজ। একটু হেভি ট্রাফিক যে এরিয়ায় আছে সেই এরিয়ায় গিয়ে কথাগুলো কার্ড দেওয়ার কাজটা করলেই চলে আসতে পারে। পাড়ায় হেলথের লিফলেট, আমাদের এখানে এরকম রিসেন্টলি একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে হেলথের অনুযায়ী। তা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। এবার বলুন আপনি ইন্টারেস্টেড আছেন কিনা, তাহলে আপনাকে ফোন করে নেওয়া হবে। আমরা ওই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য বাড়িতে এসেছিলাম, বাড়িতে হেলথের কার্ড দিতে গেছি, অ্যাকচুয়ালি বাড়ির লোকের নাম্বারটা নিয়ে চলে আসলাম এই কথা বলতে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার নাম্বার বলুন, আমাদের এখানে যেদিন প্রোগ্রামটা হবে সেদিন আপনাদের আগের দিন আমরা জানিয়ে দেবো, আপনার টাইম মতো অ্যাটেন্ড করে নেবেন। বোঝা গেল ব্যাপারটা? আরে ভাই আসার জন্য তো মেসেজটা তো পৌঁছাতে হবে। আসবি কি আসবেন ওটা তো আমরা ওপরালা জানে, কাজটা তো করি। তাহলে এই প্রসেসে যদি আমার হয়ে যায় তাহলে আমার 10টা এনরোলমেন্টের জায়গাও রেডি, 8টাও রেডি। এই 8টার জন্য কার্ড দিতে হলে কার্ড দিতে হবে। কম বেশি সবার থেকে 100 হেলথের কার্ড, 100 এডুকেশনের কার্ড, বিজনেস কার্ড, এটা বানিয়ে নিতে হবে। যারা লিস্ট বানাতে পারে না তাদের 200 করে ভিজিটিং কার্ড বানাতে হবে, এপিট ওপিট। বুঝেছি? ওই কার্ডটা বাদ, ভিজিটিং কার্ডটা কিন্তু এক্সট্রা। যারা লিস্ট বানাতে পারে না, লিস্ট বানানোর জন্য ভিজিটিং কার্ড। যদি লিস্ট হয়ে যাচ্ছে তারপরে গিয়ে পরের চ্যাপ্টার। বুঝতে পেরেছি? তাহলে এই থিওরিতে প্রত্যেকটা ছেলে এটা থাকবে, কিন্তু বিশেষ করে এটা পুরনোদের ক্ষেত্রে অ্যাপ্লাই যোগ্য। পুরনোদের এই কাজটা করাতেই হবে, এটাতে অ্যাকশন নিতে হবে। যদি কারো কার্ড বানাতে টাকার দরকার হয় আমি টাকা দিয়ে দেবো ভাই, কিন্তু অ্যাকশন নাও। তোমার কার্ড বানাতে টাকা নেই, আমাকে ফোন করো, দাদা আমার টাকা নেই কার্ড বানানোর জন্য, আমি বুঝতে পারছি না। সব ডেমো দেওয়া আছে, টাকাও আমি দিয়ে দেবো। বিজনেস তোমার হওয়া চাই, অ্যাচিভার হয়ে গেলে আমাকে টাকা ফেরত দিয়ে দিই। বোঝা গেল ব্যাপারটা? ফ্রিতে আমি টাকা দিচ্ছি না ভাই, টাকা ফেরত নেব অ্যাচিভার হয়ে গেলে। কারণ অ্যাচিভার না হলে টাকা ফেরত দিতে হবে না, কোনো টেনশন নেই। তুমি কার্ড সার্ভিস দিচ্ছ অ্যাচিভার না হওয়ার জন্য না অ্যাচিভার হওয়ার জন্য? অ্যাচিভার হয়ে গেলেই টাকা ফেরত হয়ে যাবে। বোঝা গেল? এইবার এই জায়গায় দরকার হিসাব। এর জন্য আমি আগের বার বেসিকদের যখন ট্রেনিং করেছিলাম লাস্ট, তখন আমি বলে দিয়েছিলাম বেসিকদের সবার একটা 100 জনের করে লিস্ট বার করে ফেলতে, আলাদা কথা বলে যাদেরকে গিয়ে কার্ডটা দেওয়া যাবে আগের বার বেসিকে। আর কথাটা বলেছি আর কে শোনে কার কথা? দাদা তুমি জানো আমার টিমের কত প্রবলেম। এই চক্করে কি করেছে না, ওদের 100 করে লিস্ট বানিয়েছে না, 100 লিস্টের কাউকে কার্ড সার্ভিস দিয়েছে। আরে ভাই কলও করিনি, কার্ডও দেয়নি, জানবে কি করে ওর দরকার আছে না নেই? তাই আগের বারের বেসিকের এসটিপি কটা করে বেরিয়েছে, এনরোলমেন্ট কটা করে বেরিয়েছে? 8টা করে 10টা করে উইক চলে গেল ওরা বেসিক দেখার পর, এখনো 10টা এসটিপি হয়নি। তার মানে তুমি সার্ভিস দিচ্ছ, নাটক করছো মনে হচ্ছে বিজনেসটাকে নিয়ে। আর যারা দাঁত থাকতে তাদের মনে বোঝে না, তাদেরকে কিন্তু বুঝিয়ে দেয় সময় ভাই, একটা সময় মাথায় রাখবে। দেখো ফট করে এনার্জি শেষ হয়ে গেছে টিমের, শেষ। এই যেরকম এখন টিমের সাইট কেনাতে বলেছি, অনেকে তো সাইট কেনানো বোঝাতেই পারছে না। অন্যান্য টিম, অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং এত প্রফিট, এত বিলিভ দিয়ে দেয়, 50,000 60,000 টাকা ইনভেস্ট করতে ভাবে না পর্যন্ত। আর আমাদের বেশি সতী সাবিত্রী,
দাদা ওর না টাকা নেই, দাদা ওকে আমি কি করে বোঝাবো, ওর মার সাথে কিভাবে, আরে মা বাবাকে এমন প্রফিট বুঝিয়ে দেবে, এমনি টাকা নেওয়ার জন্য, টাকা দিয়ে সাইট কেনার জন্য পাগল হয়ে যাবে। তুমি বুঝাতেই পারছো না কেন, প্রবলেমটা কোথায়? তুমি বলছো ও দাদা গরিব, তো কি করে হবে, গরিব মানুষ বলেই মেরে ফেলো, অত দয়া দেখাতে হবে না। খাওয়া হচ্ছে না ওর বাড়িতে, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে নাকি সরকার? সরকার একটা নিয়মে চলছে, সরকার একটা নিয়মে চলছে। ইয়ে টিভিতে আন্দোলন হচ্ছে, আমি টাকা পাইনি, আমাকে টাকা কেন দিল না, এই যে ও আন্দোলন করছে, ওকে টাকা দেবে? তোমার মনে হয় ভিডিও দেখে টাকা দেবে? উল্টে আবার কি বলছে, দেবো না, এদের টাকা দেবো না, আমরা সবাইকে টাকা দেওয়ার জন্য থোড়ি বসে আছি। ভাবো। আর তুমি কি দেখছো, দাদা ও তো গরিব, ওকে বাঁচাতে গিয়ে তুমি মরে যাবা দুদিন পরে। আগে সাইড কেনাও, একটা বাঁচার চান্স ওখানে আছে, বরঞ্চ ওই শোকেও থেকে যাবে, টাকাটা দিয়েছি, টাকাটা তুলবো তারপরে যাব। যেভাবেই হোক সাইড কেনাতে হবে, যেভাবেই হোক। 3টে আইডি বেঁচে আছে মানে 150 মাইলসের বিজনেস না দিলে হবে না। দাদা আমি 150 দেবো না, দিতে তো তোমাকে হবেই ভাই, আজ দাও আর দুদিন পরে দাও, দিতে তোমাকে হবে। আমার মাথায় আছো তুমি, হ্যাঁ মনে আছো তুমি, আমি 150 তোমার থেকে বাদ তো করবোই। এবার আমাকে কি করতে হবে, মানুষ সুযোগ খোঁজে, জানো তো, টিমে একটা ভালো সুন্দর মেয়ে আছে, টিমের ছেলে হচ্ছে হিরোর মতো, খুব ভালো স্কিল আছে, ও তককে তককে আছে, মালটাকে কখন তুলবো, একটু ঘুরতে যাবো, একটু আনন্দ ফুর্তি করবো, ভালো তো মেয়েটা। তার মানে ও মেন্টালি কি, এর সাথে কি করে রিলেশনে যাব সেটা নিয়ে ভাবছে, প্রেম করব কি করে সেটা নিয়ে ভাবছে, কিভাবে কথা শুরু করা যেতে পারে। আচ্ছা তোমার আগে বয়ফ্রেন্ড ছিল, তোমাকে কতজনের আগে প্রপোজ করেছে? হ্যাঁ, তুমি যখন স্কুলে যেতে সেটা কোয়েট স্কুল ছিল না গার্লস স্কুল ছিল? তুমি কলেজে যেতে কাদের সাথে যেতে? পুজোর সময় তুমি কাদের সাথে ঘুরতে? ও আচ্ছা আচ্ছা, এইবার এই কথাগুলো শুনে ও অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল খুঁজছে, অ্যাঙ্গেল, যে এর আগে প্রপোজ করেছে, ও কেমন রিপ্লাই দিয়েছে, এগুলো শুনে নেওয়ার পর এবার ও বলবে। অ্যাকচুয়ালি যদি তোমাকে কেউ পছন্দ করে, তুমি কেমন ছেলে পছন্দ করো বলো, মাপছে, ব্যাপারটা মাপছে। হ্যালো, বুঝতে পারছি? এই ধরনের কথা বলা মানে অ্যাকচুয়ালি ইঙ্গিতটা কি দিচ্ছে, ইশারা কি করছে, ও কি নক করতে চাইছে। তো তুমি যদি এইগুলো করতে পারো তোমার স্বার্থের জন্য, তাহলে ওর স্বার্থের জন্য সাইড কেনানোর জন্য আমি কথাই তককে তককে থাকলে সাইড কেনাতে পারবো না। কখন লটারিতে টাকা বাঁধলো ওর বাবার, ও এসে গল্প করছে কিনা, কে ওকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওর মামা না ওর মেসো না ওর পিসি না ওর কাকি না ওর মা ও না ওর বাবা, কে ভালোবাসে বেশি? ভালো মতো বোঝো, যাকে বললেই সাইডটা বেরিয়ে যাবে, টাকাটা চলে আসবে সাইডের, এইগুলো বুঝিয়ে ওর থেকে সাইড কিনিয়ে নেবো টাকা বার করে। তোমাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তো তুমি সুযোগের অপেক্ষায় আছো নিজের স্বার্থে, বিজনেসের স্বার্থে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তো সাইড কেনানোর টাকা দেখতে পাবা কোন টাইমে বার করা যাবে ওর থেকে। ও এসেই দেখবো গল্প দেবে, আরে জানো কালকে বাবা এরকম প্রফিট করেছে এতটা, বা জানো দাদা আমাদের বাড়িতে টিভি কিনবে, ফ্রিজ কিনবে। ও তাই? আমি একটু টিভি ফ্রিজ শুনে নিলাম, কিন্তু ঘটনা চলছে মাথার মধ্যে অন্য কিছু। এর আইডি তো 3টে নেই, আইডি 3টে না হয়ে টিভি কেনে কি করে? বুঝতে পেরেছো না পারোনি? সামনে একটা ডেস্ক কোড কেনার প্ল্যানিং চলছে, একটা ভালো ডেস্ক কোড দেখেছে, ওইটা কিনবে ডিসাইড করেছে, বা একটা বড় মোবাইল, দামি মোবাইল কিনবে ডিসাইড করেছে। আমি দামি মোবাইল, বাট সালা দামি মোবাইল, আগে সাইডের একটা কেনানো দরকার, তারপর দামি মোবাইল না, একটা কম দামি মোবাইল হলেও চলবে। মোবাইল দামি দিয়ে কি হবে, ফোনই তো করবা, একটুখানি একটু আধটু তো ব্যবহার করবা। সাইড থাকলে তো 2-3টে মোবাইল কিনতে পারবা, প্রফিট বুঝে ঠিক আমি মোবাইল সাইড কিনিয়ে দেবো। এটা হচ্ছে সিনিয়র বিজনেসের সাথে কাজ করা। যতক্ষণ এইরকম মেন্টালিটি না হবে ততক্ষণ তুমি এগোতে পারবে না। সিম্পল থিওরি। এই ছেলেটাই যখন 6 মাস পরে যাবে, তখন এর থেকে এর সবচেয়ে বেশি ক্লোজ যদি কেউ হয় সেটা তুইই হবি ভাই, এটা মাথায় রাখতে হবে। মানে তুমিই হবে যদি 6 মাস কভার করে এই বিজনেস এইভাবে। তুমি প্রথমে এসেই যদি বেশি রিলেশনে চলে যাও, ইমোশন বেশি মেখে ফেলেছো, বেশি ইমোশনাল হয়ে গেছো, তাহলে কিন্তু ওর থেকে সাইড তুমি বার করতে পারবে না। বুঝেছো কি বললাম?
এবার এই অঙ্কে যখন আমরা খেলবো তাহলে দরকার তো আমার কাছে পুরো পিওর হিসাব, কতগুলো কার্ড সাপ্লাই হচ্ছে, কতগুলো রিকভার হচ্ছে, মানে অ্যাপ্রোচ করছে। এবার আমরা কার্ডটা সার্ভিস তো দিয়ে দিই, কার্ড তো দিয়ে আসে, কার্ড দিয়ে আসার পর কিভাবে অ্যাপ্রোচ হয়, কিভাবে প্রসেস হয়, এটা নিয়ে আমি পাটে পাটে বসবো। তাই এর জন্য আমি জানতে চেয়েছিলাম যে যতগুলো এখন অব্দি কার্ড দিয়েছিলে তার মধ্যে থেকে কি রেশিওতে তোমাদের এসটিপি এসছে, একটু বলো। কে কে কার্ড সার্ভিস দিয়েছো, কার্ডের মাধ্যমে ইনভাইট করেছিলে, কার্ড দিয়ে আর সেখান থেকে কি রেজাল্ট বেরিয়েছে একটু শুনি, বলো রিয়া। দুইজনকে দিয়েছিলাম রাজেদের সঙ্গে, একজনের এসটিপি আসার পর এনরোলমেন্ট করেছে আর একজনের এসটিপি রবিবার দিনকে আসার। মানে কটা কার্ড দিয়েছিলে? দুটো দিয়েছি। দুটো কার্ড গেছিল মোটে? হ্যাঁ এইসব এই সপ্তাহ না, এখন অবধি? আমি দুটো দিয়েছিলাম। মামনি বলো টোটাল কটা কার্ড দিয়েছো টোটাল? হ্যাঁ আমি টোটাল 6টা গেছে আমার গ্রুপ থেকে, তো সেখান থেকে এসটিপি বেরোয়নি কিন্তু ডাইরেক্ট আমি তুলে নিয়েছিলাম টাকা, তো 3টে এনরোলমেন্ট। ওকে, তারা কি 3টে টাকা দেওয়ার পর পরের দিন কি ওরা অফিসে এসেছিল? অফিসারে এখন অব্দি 2জন এসছে, একজনের এখন ক্লাস চলছে যেহেতু, নেক্সট বৃহস্পতিবার দিন আসবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 6টায় 3টে, 6টায় 2টো, একটা, ঠিক আছে। আর কারোর কার্ড সার্ভিসের মাধ্যমে এসটিপি হয়েছে, এনরোলমেন্ট বেরিয়েছে? আর কেউ বলো। 14টা দিয়েছিলাম তো, দাঁড়াও, হ্যাঁ বলো সৌরভ। 14টা দিয়েছিলাম তো সেখান থেকে 3টে এসটিপি এসেছিল, সেখান থেকে একটা এনরোলমেন্ট, আর বাকিগুলো তো কালকে পড়তেছে আসছে না। ওকে, আর কেউ? কার কতগুলো কার্ড? 5টা কার্ড দেওয়া হয়েছে, একটা এনরোলমেন্ট আজকে উঠবে। 5টা কার্ড দেওয়া হয়েছে, একটা এনরোলমেন্ট উঠেছে। তাহলে এখানে রেশিওটা 5টা কার্ড কতদিনে দিয়েছে? 50 দিনে? না, 1 সপ্তাহে। কার্ডের কথা বলেছি আজ থেকে 2 সপ্তাহ আগে থেকে, 3 সপ্তাহ আগে থেকে। তাহলে 1 সপ্তাহ কার্ড যাচ্ছে, বাকিগুলোতে যাচ্ছে না। টিম কথা শোনে না? না কথা শুনে আমার সঙ্গে যে 5জন কাজ করছিল তাদেরকেই কমপ্লিট করিয়েছে। এইটাই তো সমস্যা। আর এখানে প্রত্যেকের গ্রুপ থেকে, প্রত্যেকের কাছে যদি 4জন 5জন 6জন করে রয়েছে ম্যান পাওয়ার, তাহলে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের গ্রুপ থেকে কতগুলো কার্ড মুভ করে দিতে হবে, দেখে নাও। আমি যে এটা বললাম, এটা তো কার্ডের রেশিও তো আমি জানি না, কার্ড থেকে কত রেশিও আসে, কি হতে পারে এটা জানি না, এটা তো প্রেডিকশন করছি আমরা। যে 100টা কার্ড যদি আমি মুভ করতে পারি 30টা এসটিপি হবে, 20টা এসটিপি হবে, এটা আমি জাস্ট প্রেডিকশন করছি, হোপ, আশা। বুঝলাম? তুমি হেলথের ক্ষেত্রে 100টা কার্ড দাও, ওখান থেকে 10টা আসবেই। দেখো তুমি পেশেন্ট, এটা ক্লিয়ার, আসবেই। 10 জনকে কার্ড দিয়ে হেলথের ইনভাইট করলে ওখান থেকে 10 জন দেখবা তোমাকে পরের দিন ফোন করে বলছে কবে হবে আমাকে জানিও, বা তুমি 2 দিন পরে ওদেরকে ফোন করে বলো যে আমাদের প্রোগ্রাম, হেলথের প্রোগ্রামটা আমরা এই দিন রেখেছি, আপনি কি অ্যাটেন্ড করতে পারবেন? তাহলে আপনার নামটা আমরা এ করে টাইম সেট করে নেবো ডাক্তারের সাথে। ও বললো হ্যাঁ আমি আসতে পারবো। তুমি 100 জনকে কার্ড দিয়ে এসছো, 100 জনকে পরের দিন ফোন করে ওদেরকে এটা বলো, দেখবা ওখান থেকে 30 জন কনফার্ম হবে। দেখবা হেলথের যেদিন ডাক্তার বসবে সেদিন 10 জন চলে এসছে। বুঝতে পেরেছি? এটা একটা প্রসেস। তাহলে কার্ডটা পৌঁছাচ্ছে এখানে কি এটা দেখে কাউকে এর হেলথের প্রবলেম আছে কি নেই এসব দেখে কি কার্ড দিলাম, না কার্ড দেওয়ার কর্তব্য কার্ড দিলাম? বুঝলাম? তো এডুকেশনের ক্ষেত্রেও সেম, মানে বিজনেসের যে কার্ডটা দিতে বললাম এটার ক্ষেত্রেও সেম। লিস্টের কথা বলে ওকে ডাইরেক্টলি ভাই তোকে একটা কার্ড দেওয়ার আছে, এরকম ভাবে 100 জনকে কার্ড মুভ করো। সবাইকে গিয়ে সঙ্গে সঙ্গে এসটিপি দেওয়া যাবে না। যদি দেখছি একান্তই ও কোশ্চেন করছে, অনেক কিছু বোঝার চেষ্টা করছে, তখনই ওকে একমাত্র প্ল্যান দেবো, আদারওয়াইজ কার্ডটা রেখে দে। সামনে এরকম প্রোগ্রাম আছে, যদি তুই বলিস তাহলে আমি কনফার্ম করব। আসলাম এখন ভাই, বেশি টাইম নেই, আমি তোকে নেক্সট টাইম কথা বলবো ডিটেলসে। কার্ডটা দিলাম, 100টা কার্ড দিলাম, পরের দিন ওদের সাথে আবার কথা বলো, কারণ ওদের নাম্বার তো আছেই। এবার তুই বল তোর কি সত্যি দরকার? কারণ আমি ওখানে 2 মিনিট কথা বলেছিলাম ওদেরকে,
2 মিনিটে এত কিছু বোঝানো যায় না, সব আমি তোকে পরে বুঝাবো ভাই, এখন ব্যস্ত আছি। তো এবার যদি বলে না বল না, আরে ভাই আমি পালিয়ে থরি যাচ্ছি, তুই তো জানিস আজকের মার্কেটের কি অবস্থা, বলেই ও প্ল্যানটা দিক। ও যদি 100 কার্ডকে এইভাবে দিয়ে এই প্ল্যানটা শেয়ার করে আসে, তাও প্ল্যান শেয়ার হবে 40 জনের। সিরিয়াস বলছে, নিজে যদি প্ল্যান দেয়, আর আসার জন্য যদি হয় তাহলে 20টা হবে। বুঝলাম? বুঝেছি না বুঝিনি? তাহলে 100 কার্ড মুভ করলে, যদি হেলথের 100 কার্ড মুভ করলে যদি 40টা পেশেন্ট আসে, 30টা পেশেন্ট আসে, 20টা পেশেন্ট আসে, আসবে তো একটা অঙ্ক। সেম বিজনেসের ক্ষেত্রেও 40টা আসবে না 20টা আসবে না 10টা আসবে, একটা অঙ্ক তো মিলবে। বাট আমি যদি নাই করি আমি কিছুই বুঝবো না। তাহলে এই থিওরিতে কার্ডটা পৌঁছাচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। এই যে বেসিকদের 150 করে লিস্ট প্রথম ধাপে বানিয়ে নিয়ে তাদের থেকে শর্ট লিস্টেড করে কথা বলে ওদেরকে কার্ড দিতে যাওয়ার কথা বললাম। আমার দরকার নেই ইনভাইট করতে যাওয়ার, ওদের দরকার নেই আমার বেশি বোঝানোর। ভাই তোর বাড়িতে আসছি, তোকে একটা ইনভিটেশন কার্ড দেওয়া ছিল, ইনভাইটিং এর কার্ড দেওয়া ছিল, বলে কি রিলেটেড, আরে এসে কথা বলবো। সব কথাটা ফোনে বোঝানো যায় না। ও সামনে গেলাম, সামনে গিয়ে সবকিছু এইভাবে সামনে বসে তোকে বোঝাবো না। তোর যদি সত্যি দরকার থাকে আমি সামনে যাচ্ছি, দাদার সোর্সে কার্ডটা পেয়েছিলাম, তাই আমার মনে হলো তোকে দেওয়া উচিত, তাই জন্য তোকে দিয়ে গেলাম। তুই যদি মনে করিস যাবো তাহলে চলে। কাকিমা আপনার জন্য একটা হেলথের কার্ড আছে, ওকে কার্ডটা দিয়ে পাঠাবো। সামনে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, আপনি যদি দেখাতে চান দেখিয়ে নিতে পারেন। কি করলাম? হেলথের কার্ডও দিয়ে আসলাম ওর মাকে, আর ওকেও আমি বিজনেসের কার্ডটা দিয়ে ইনভাইটটা করে আসলাম। 100 জনের বাড়ি থেকে শুধু এই কেসটা করে আসলে ওখান থেকে 6টা 10টা এনরোলমেন্ট বেরোবে না? এটা হতে পারে? এই কাজটা কমপ্লিট করাতে হবে তো ধরে। তাহলে কার গ্রুপ থেকে কতগুলো কার্ড বানাবে, এবার দেখে নাও, ক্যালকুলেশন করে দেখে নাও। সেই কার্ডটা আগামী 1 মাসের মধ্যে আমাকে, যদি 20 দিনের মধ্যে সাব করতে চাই 20 দিনের মধ্যে করে দেবো। 3 সপ্তাহ, যত দ্রুত করা যায়, যত বেশি কার্ড যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, তত মেসেজ পৌঁছাবে, তত বেশি এসটিপি হবে, তত বেশি এনরোলমেন্ট বেরোবে। বুঝলাম? এবার এই থিওরিতে কাজ করছি মানে কেউ এটা ভাববে না যে 500 টাকা তুলবো, হ্যাঁ 1000 টাকা তুলবো, এসব কোনো কেস নেই। একমাত্র যদি প্রেজেন্টেশন হচ্ছে তাহলে রেজিস্ট্রেশন বার করে নিয়ে নেক্সট দিন অফিসে অবশ্যই ডাকবো। এবার তোমরা যদি এবার বলো দাদা আমাকে প্রেজেন্টেশনটা একবার শিখিয়ে দাও, প্রেজেন্টেশনটা কিভাবে করে ওদেরকে কথা বলবো টাকার বিষয়ে, পরের দিন ওদেরকে মাইন্ডসেট দেবো, তাহলে সেই প্রেজেন্টেশনটা আমি শিখিয়ে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা প্রেজেন্টেশন করছো বাট কি সোর্সে কথা বলছো কে জানে? তোমরা যে লাস্টে গিয়ে রেজিস্ট্রেশনটা করাচ্ছ ওটা কিসের বেসিসে করাচ্ছ, লজিকটা কি দিচ্ছ, ইনপুটটা কি দিলে যেখান থেকে আউটপুটটা এরকম ভাবে বেরিয়ে আসবে? তোমার ইনপুটটাই খারাপ, তাই আউটপুটটা পাচ্ছ না। ওর কাছ থেকে কিছু তো বলো যাতে ও পরের দিন করে, কারণ আমি এটা অলরেডি আমি ভেরিফাইড, আমি দেখে নিয়েছি এটা। আমি 10টা মানুষকে সেম প্রেজেন্টেশন করেছি, ওখান থেকে 5 জন মানুষ কাজের জন্য রেডি হয়েছে, রাজি হয়ে গেছে, কাজ করছে। ওরা বলছে হ্যাঁ ওরা 1500 কেউ দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কিন্তু দিয়েছে কেন? তাহলে 10টা করে যদি আমি 5টা তুলে নিচ্ছি এরকম ভাবে, 6টা তুলে নিচ্ছি এরকম ভাবে, ভালো বেরোলেও 3টে বেরোবে, তাদের থেকে আমার লিস্ট ইউটিলাইজ করে ওখান থেকে আবার 6টা বের করবো, ওখান থেকে আবার 10টা বার করবো, এটাই তো নিয়ম। আর তোমরা হোম এসটিপি করাচ্ছ, অফিস এসটিপি করাচ্ছ, সেখানে 7টা 8টা এসটিপি করানোর পরে একটা মানুষ কাজের জন্য রেডি হচ্ছে, তার মানে তুমি কি এসটিপি দাও? এই জন্য এসটিপি যখন হয় দেখো এসটিপি কিভাবে করছি, আর যদি না পাচ্ছ ভালো করে শিখে নাও। এসটিপি তে সবার রেশিও কত? 2টো দিলে একটা কেন উঠবে না? 3টে দিলে কেন একটা উঠবে না এসটিপি? কেন 5 জনকে দেওয়ার পরে কেন একজন হবে? কি এক্সপিরিয়েন্স গেদার করছো? টিমকে তুমি কি গ্যারান্টি দেবে? ভাই তুই 10টা এসটিপি দিয়ে দে, আমি তো 2টো ম্যান পাওয়ার ধরে নিচ্ছি, আমি দেখ 3টে ম্যান পাওয়ার ধরে নিচ্ছি, দেখ তুমি কনফিডেন্স দেখাতে পারছো না। টিম আবার তোমাকে রেসপেক্ট না দিলে আবার তোমার খারাপ লাগে, টিম তোমার কথা না শুনলে তোমার খারাপ লাগে, এসব চলবে না ভাই। বোঝা গেল কি বললাম? তাই আগে নিজেকে ক্যাপাবেল বানাও। যদি তুমি তোমার ক্যাপ্টেন, তাহলে পারফরমেন্স করো এমন ওটা ক্যাপ্টেনের মতো যাতে লাগে। তাই এখন
এখন থেকে যে টার্গেটে আমরা কাজ করছি এই টার্গেটটা অনুযায়ী যখনই ট্রাই করব, এটা প্রথম 3 সপ্তাহে পুরো বুঝে যাবে যে আমাদের অ্যাকচুয়ালি কোন দিকে ফ্লো হচ্ছে কাজ। এখানে কোনো ক্যাজুয়ালিটি চলবে না, কিন্তু সিস্টেম মেন। এর জন্য প্রত্যেক 3 দিনে একবার তোমাকে বসতেই লাগবে সিনিয়রের সাথে। যদি সব ঠিকঠাক চলে তাহলে বসার দরকার নেই, চালাতে থাকো। যেই ড্যামেজ হয়ে যাচ্ছে আগে 3 দিনের মধ্যে একদিন বসো, আগে বসাও। এর জন্য কাউন্সিলরদেরকে আমি বারবার বলছি, তোমার কাজ হচ্ছে তোমার গ্রুপের হচ্ছে কি হচ্ছে না এটা আমাকে জানিয়ে দেওয়া, যাতে আমি ফোন করে তোমার কাছ থেকে জানবো, এটা যাতে না হয়। এই সিস্টেম একদম না। দেখো আমি বিকাশ দাকে এটা কোনো সময়ের জন্য, বিকাশ দা আমাকে ফোন করে জিজ্ঞেস করে না ভাই তোর টিমের কাজ কি চলছে বল। আমার টার্গেট আছে, আমি দাদাকে ডাইরেক্টলি ফোন করে বলে দিই দাদা এই জায়গায় হচ্ছে, এটাকে আরো বেটার কি করে করা যায় একটু বলো। তো যখন এটা বলবো আমি বেটার কি করে করা যায় দাদা, তখনই আমাকে আমার জানকারি দেবে এবং আমি দাদার কাছে ডাইরেক্টলি ডিমান্ড করছি দাদা আমার টিমটার সাথে কবে বসবা, দাদা আমার গ্রুপের সাথে কবে বসবা। আমি দাদা এটা বলছি না যে তোর গ্রুপের সাথে একটু বসা দরকার, আমি তোমাদেরকে বলি বেহায়া তো আমি বলছি ভাই তোর টিমটার সাথে বসতে হবে। কেন? কারণ জানি যাকে দায়িত্ব দেওয়া আছে সে শালা আবাল মাল, বুঝবে না। শরীর খারাপ হয়েছে এদিকে বোঝে না, বুঝেই না, থাকে না এরকম, বুঝেই না, কিছু করার নেই। একটা ছেলে নতুন বিয়ে করেছে বুঝলে, তোর বউটা একদিন বলছে হ্যাঁ অনেকদিন তো হলো, বিয়ে করেছে ভালো মতো, তো বলছে অনেকদিন তো হলো, হ্যাঁ আমি মা হতে চাই। বলছে ও এই ব্যাপার, তুমি আগে বলবা তো, ভালো মতো বোঝো। তখন ছেলেটা মেয়েটাকে শোয়াচ্ছে সুন্দরভাবে, তা মেয়েটা মনে মনে বিশাল খুশি হচ্ছে বুঝলে, তো আনন্দ পাচ্ছে, ইসালা আজকে তার মানে কিছু একটা হবে, সবাই কল্পনায় দেখতে পাচ্ছে ছবিতে। দেখো এবার ছেলেটা এবার মেয়েটাকে শোয়াচ্ছে, যখন মেয়েটাকে শোয়াচ্ছে শুয়ে টুয়ে বলছে কি এরকম ভাবে শুয়ে এরকম ভাবে হাত দুটো দিয়ে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে জাস্ট ঘুমিয়ে যাও। বলছে এতে কি হবে? বলছে রাত্রেবেলা পড়িয়ে আসবে, পড়িয়ে এসে তোমার পেটের মধ্যে বেবিকে দিয়ে চলে যাবে। যে এই কথাটা বলেছে বলছে এসব তুমি কি বলছো? বলছে কেন, আমার মায়ের সাথেও তো তাই হয়েছিল, আমার মা একদিন এরকম রাতের বেলা ঘুমাচ্ছিল এইভাবে, আর আমার মায়ের পেটে বেবি দিয়ে চলে গেছে, ওই থিওরিতে তোমারও হবে। বুঝতে পেরেছি তো? তো সোনা ট্রেনিং যারা নেবে, না বুঝে যারা চলবে, তাদের অবস্থা এরকমই, তাদের অবস্থাটাও সেম হবে, সেম। বুঝতে পারছি তো ব্যাপারটা? এমনি এমনি কিছু হবে না, এই জন্য বলতে লাগবে দাদা এই জায়গায় আমার আটকাচ্ছে, এই জায়গায় কেন কাজটা বেরোলো না। এমন তো না যে তোমাকে সাপোর্ট দরকার, ওদিকে তন্ময়দা রয়েছে, ওদিকে আমি রয়েছি, সমস্যা কোথায়? একবার একটা ফোন করে নিলে তো কাজ বেরিয়ে যায়। এই জন্য এখন থেকে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা নিজেরা টার্গেট নিয়ে কাজ করবে না। এবার এই টার্গেটে তোমাদের প্রত্যেকের কি টার্গেট? তোমাদের প্রত্যেকের টার্গেট কি? 2 গুণের বেসিসে, 2টো এসটিভির বেসিসে 6 সপ্তাহে কটা এনরোলমেন্ট উঠছে, 5-এ 1 এনরোলমেন্ট তুলতে হবে সেই বেসিসে। বুঝতে পেরেছি? মাইলস এখানে আমার কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার আগে, তারপরে নেক্সট টার্গেট 40 করে মাইলস, 50 করে মাইলস, ওটা পরে। ওকে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, বিজনেস মানে পুরোটা মাথায় রেখেই চলা উচিত, কম না। বেসিকে ঢুকতে যেন যতগুলো বেসিকে বলবে ততগুলো 100 করা যায় তার মতো করে। তার জন্য 50% আমার মাইলস বার করে নিতে হবে, পরে 50% সাইড বাইড কিনে তুলবো 100 হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি ব্যাপারটা কি বললাম? এটা মাথায় রেখে কাজ করো। এর জন্য আমি 2 গুণের বেসিসে আমি বলে দিয়েছি। এইবার তোমাদেরকে একটা জিনিস ভালো মতো খেলতে হবে, যেটা তুমি 10টা, 8টা, 6টা, 3টে এই ক্যালকুলেশনে যাদেরকে তুমি কাজ করাবে, এই ক্যালকুলেশনে কাজ করাতে গিয়ে
মানে আমি একটা টার্গেট তো কাউন্সিলরকে দিয়ে দিয়েছি, এটা মাথায় আছে তো, 2 গুণের কাউন্সিলিং, ওটা কিন্তু একটা আলাদা পুরো টার্গেট হয়ে গেছে। ওই টার্গেটটা কখন ম্যাচ করবে? যখন এই 10, 8, 6 আর 3 এর ডাইরেকশনে কেউ দৌড়াবে। বুঝলাম? এই টার্গেটটা অ্যাচিভ করার পিছনে দৌড়ালে ওটা বাই প্রসেস হবে, কিন্তু ওটা মিনিমাম কন্ডিশন, ওটা লাগবেই, ওটা লাগবেই। এবার এইটার বেসিসে যতগুলো এনরোলমেন্ট তোমার ওঠা উচিত তোমার গ্রুপ থেকে, যেরকম আমি বেসিকদের ধরেছি 30টা, এক্সট্রাঅর্ডিনারিদের ধরেছি 8টা করে, মানে 40টা, আর এভারেজদের ধরেছি 6টা করে, মানে এদেরও 30টা, আর বিলো এভারেজদের ধরেছি 20টা। তাহলে 6 সপ্তাহের বেসিসে 30টা, মানে বেসিকদের 5টা করে, 5, 6, 30টা, এক্সট্রাঅর্ডিনারিদের 8টা করে, 7টা করে, তার মানে 6 7 42টা। তার মানে যার কাছে একটা বেসিক ইনটু 5টা এসটিপি হবে, বেসিক এক্সটেনজার ইজ টু 7টা এসটিপি, মানে এক্সট্রাঅর্ডিনারি, এভারেজদের 5টা আর বিলো এভারেজদের 3টে। এই অনুযায়ী অঙ্কে কটা করে এসটিপি উইকলি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স। বুঝলে না? এটা হলো ম্যাক্স টু। তার মানে যার গ্রুপে 4টে বেসিক আছে, তাহলে তার এসটিপি হবে 20টা, এক্সট্রাঅর্ডিনারি আছে 2টো, তাহলে হবে 7 7 14টা, 20 আর 14 34। বুঝলাম? এভারেজ আছে 2টো, 5 5 10টা, 34 আর 10 44, আর বিলো এভারেজ আছে 2টো, তাহলে 3 3 6টা, 44 আর 6 হয়ে গেল কটা? 50। তার মানে তোমার 10 জনের গ্রুপ থেকে যা বেসিক রয়েছে সেখান থেকে 50টা এসটিপি, মানে 10টা এনরোলমেন্ট। এইটাকে ম্যাচ করাতে যে শিখে যাবে, তার বিজনেস কোথায় জাম্প মারবে একবার ভেবে দেখো। যখন এইটার জন্য দৌড়াবে তখনই 70% হবে, তখনই 50% আসবে, খারাপ হলেও। বুঝলাম? আর ওভারঅল কাউন্সিলরকে আমি বলে দিলাম, এটা হচ্ছে সাপোর্টারদের, তুমি যেরকম প্রত্যেকে 4 জন 5 জনকে সাপোর্ট দেওয়ার জন্য যে টার্গেটটা নিয়েছো সেই টার্গেটে কাজ করাবে। এটার জন্য লিস্টের জায়গাটা, অঙ্কটা বুঝে নিতে হবে। আর কাউন্সিলর যারা আছো তাদেরকে কিন্তু সব শেষে এটা ম্যাচ করতেই হবে। তোমার যত জনার গ্রুপ, তত জনার ইনটু 2 গুণ 5 1 এনরোলমেন্ট, মানে কত এনরোলমেন্ট, এটা দেখে ততগুলো এনরোলমেন্টের থেকে কত মাইলস যাবে তার বেসিসে যেন পুরো মাইলস ফেলা হয়, কারণ কোন সপ্তাহ মিস যাবে এটা হবে না। এবার তোমাদের এখানে যারা বসে আছো তাদের কার কার মিনিমাম 2টো এনরোলমেন্ট সপ্তাহে উঠছে না, দেখে নাও। এই যে 4 টিম কে সাপোর্ট দিচ্ছি, 5 জনের টিমকে সাপোর্ট দিচ্ছি, তোমরা তো টার্গেট দিয়ে দিয়েছো, হ্যাঁ? তাহলে ফার্স্ট টার্গেট প্ল্যান এ অনুযায়ী প্রত্যেক উইকে কটা এনরোলমেন্ট ওঠা উচিত, কত মাইলস যাওয়া উচিত। প্ল্যান বি অনুযায়ী কত এনরোলমেন্ট ওঠা উচিত, কত মাইলস যাওয়া উচিত। প্ল্যান সি অনুযায়ী কত এনরোলমেন্ট ওঠা উচিত, কত মাইলস যাওয়া উচিত প্রত্যেক উইকে। এই অঙ্কটা পারবো তো করে নিতে সবাই? তাহলে এন্ড অফ দা উইক এখানে যতজন বসে আছি তাদের সবার মাইলস যাওয়া উচিত, কি তাই তো? সবার মাইলস যাওয়া উচিত, হিসাব তো তাই বলে নাকি? এখানে টোটাল মিটিং অ্যাটেন্ড করছি 37 জন, মানে আমাকে বাদ দিলে 36 এর 36 আমার প্রথম টার্গেট হবে উইকলি মিনিমাম মাইলস পাঠানো। সেটা কত? মিনিমাম মাইলস মানে একটা এনরোলমেন্ট মানে মিনিমাম 40, 2টো মানে
80 তিনটে মানে 100, মানে আমার তিনটে এনরোলমেন্ট যাচ্ছে, মানে আমি চেষ্টা করব 100, তিনটে এনরোলমেন্ট উঠেছে মানে 100 করার। খারাপ হলেও 50 যাবে, খারাপ হলেও 50 যাবে। এটা কিন্তু 4 জনার 5 জনার বেসিসে বললাম, যার একটু বেশি টিম তার একটু বেশি যাবে। তাহলে ওই অঙ্ক অনুযায়ী এখানে কত জনার কত মাইল যাওয়া উচিত, বুঝতে পারছো? কাজ করিয়ে কত মাইল বের করবে, তোমাদের নিজেদের ক্যালকুলেশন দেখে নাও, ক্যালকুলেশন করে দেখো। এবার এই জায়গায় দাঁড়িয়ে মামনি বলো, তোমার এই উইকে মাইল কত যাবে, তুমি কত মাইল বার করবে, কত জমা করবে, সেটাই বলবে, যেটা দেবে সেটাই বলবে। প্রশান্ত ব্যাপারটা শুনে নাও, কাউন্সিলররা শুনে নাও, বলো। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করে বলছিলাম। এই সপ্তাহে কত বলো? এই সপ্তাহে 100 মাইল। 100 বার করবে, ওকে। নেক্সট রিয়া বলো কত? 100 দা। রিয়ার 100। সৌরভ? বলো। সৌরভ 100। জয়? জয় বলো। দাদা জয় বেরিয়ে গেছে, ওর চার্জ বন্ধ হয়ে গেছে বলে ফোন সুইচ অফ হয়ে গেছে। ওকে। লক্ষ্মী বলো, লক্ষ্মী কত ফেলবে এই সপ্তাহে? দা 100 টাকা। 100। এটা ফেক টার্গেট না তো, না কমপ্লিট করার জন্য বলছো? এটা কমপ্লিট করবো দা। ওকে ওকে। প্রশান্ত তুমি নিজে বলো তোমার গ্রুপের। 50 হবে। 50। আচ্ছা, জয়ের যা অঙ্ক আছে তাতে কত যাবে জয়ের? 100 আরামসে। জয়েরও 100 ধরবো? ঠিক আছে, ও নিজে চেস করবে, 100 ধরো। ওকে। তোমার 550। ওকে। আচ্ছা রিক্তা, তোমার কত যাবে? রিক্তা? রিক্তা কই? অভিক? দাদা হ্যাঁ, তুমি কত পাঠাবে এই সপ্তাহে? 50 টাকা। 50। অভিক? 50। 50। ওকে। আচ্ছা, আর তন্ময় তোমার বলো। 100 তাহলে 50 50 100। 50 50 100 আর ওই বাসুদেবেরটা ধরে আমি বললাম 100। ওকে, তোমার 200। ওকে। হ্যাঁ, সায়ন বলো। গোপালকে শঙ্করের ওখানে তাহলে হিসাব দিয়ে হ্যাঁ দিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ধরে নিচ্ছে। আচ্ছা, শঙ্কর শঙ্কর, গোপাল আর রূপম তিনজনে মিলে কত? 50 যাবে না। শঙ্করের 50? না দাদা 200। 200। আচ্ছা, 50 কে বললো গোপাল? ওকে, 250। রূপমকে ধরে বললে শঙ্কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপম কি বললে? আচ্ছা, আমি তাহলে শঙ্কর বলে লিখলাম, শঙ্কর 250। শঙ্কর, গোপাল আর রূপম। সায়নের সায়নের গ্রুপে কে কে রয়েছে? লাবণী, ললিতা, গুড়িয়া। বলো বলো। 50 দাদা। 50। গুড়িয়া 50। ললিতা? 100 দা। 100। ওকে। লাবণী? 150 দাদা। 150। তিনজন গেল। আর কে? সায়ন নিজে বলো। 50 দা। 50। 4 জন হলো। আরেকজন আছে না তোমার গ্রুপে? 50 দা 50 চলো।
স্বরূপের 50। ওকে, মৌলিক 50 দাদা 50। আর কেউ আছে সায়ন? না না 450। আয়ন 50 কেন ভাই? কি 50 কেন? 500 বললি। আমার 50, আমার 5 জনকে দিয়ে 50। তা 500 হচ্ছে না তো, তা সায়নের গ্রুপে কত এবার হচ্ছে এখানে total? স্বরূপেরটা বাদ দিয়ে দিলে তোর 400 দাঁড়াচ্ছে ভাই। আচ্ছা হ্যাঁ 300 দা, কেন? 350। সায়ন 50, লাবণী 150, গুড়িয়া 50, ললিতা 100। হ্যাঁ, স্বরূপের 50 বাদ দিয়ে দিলাম তো, স্বরূপের 50 বাদ দিয়ে দিলাম, মৌলিকের 50 ধরে নিলাম। আচ্ছা, তাহলে 400। 400, তার মানে এখন 100 কম আছে সায়ন। টার্গেট নিয়ে বের করে দেবো এই সপ্তাহে নেক্সট। তোর সবকিছু ধরে স্বরূপ টরূপ ধরে তোর 500 টার্গেট। ঠিক আছে। আকাশ, স্বপ্না আর তিথি বলো টার্গেট দাও। 100 দাদা। 100। স্বপ্না? দাদা হ্যাঁ 100। 100। এবার আকাশ বলো। 100 দিয়ে দিয়েছে এরা। 350 দা। মানে তাহলে টোটাল 550, তাই তো? হ্যাঁ ওকে, তোমার নামে 550 লিখলাম। ওকে, ঠিক আছে। তাহলে এবার গেল এদিকে, প্রশান্ত গেল। রয় বলো, রয়। মঙ্গলময়ী 100 দা। তোমার 100। ওকে, মঙ্গলময়ী। আরিয়ান 100 দা। 200। মঙ্গলময়ী আছে? ডক্টর আছো? ডক্টর নেই। ডক্টরের টার্গেট কত দিচ্ছে? কত? রয়, ডক্টরের টার্গেট কত নেব? 450 নিয়ে নাও। তাহলে তোমার টোটাল কত? 250? হ্যাঁ 250 পাঠাতে হবে, এটা মাথায় রেখে। ওকে, নেক্সট গ্রুপ বলো। সৌরভ। সৌরভ। ইন্দ্রা বলো। সৌরভদের গ্রুপে কে রয়েছে ওদের জিজ্ঞেস করে নাও, তুমি নিজে জিজ্ঞেস করো। আচ্ছা বলবো তো, একটা বলবো দা, এখন বললাম আমাকে দা। হ্যাঁ, কে কত বললো? সুস্মিতার 75, ছন্দার 75, ইন্দ্রার 75, সুভাশিসের 50 আর আমার 280। 75, 50, তোমার 280, 480। 480। তো 3টে 75, একটা 50 আর দুটো আর আমি হচ্ছে 280। আচ্ছা, 555। 555। এই সৌরভ, তোমার 280 উঠে আছে বললে মিউটটা তুলে বলো, তোমার 280 উঠে আছে বললে। না ওটা তো আলাদা বলছি। 280 কেন, 300 কেন বললি না, 250 কেন বললি না? মানে ফেলে দিয়েছি দাদা একটা, দা আমি ওটা করছি। শুনতে ঠিক পাচ্ছেন? আছে। ঠিক আছে, তুই যেটা করলি সেটাই ফেল। 555। ওকে, অরূপ বলো। অরূপ। হ্যাঁ দাদা। হ্যাঁ বলো, তোমার গ্রুপের বলো। প্রেমের কি টার্গেট? শুভদীপের কি টার্গেট? টোটাল মিলিয়ে বলবো নাকি একজনের বলবো? হ্যাঁ টোটাল মিলিয়ে বলবো নাকি সবার একসাথে মিলিয়ে বলবো? হ্যাঁ, সবারটা বলো। টোটালটা একবার ওদেরটা শুনে নি। প্রেম কি দিয়েছে? মাইলসের কিছু টার্গেট দেয়নি। কেন? মাইলসের টার্গেটটা তুমি এখন বললে। আচ্ছা, শুভদীপ। আমি এখনই বলছি দাদা। হ্যাঁ, তুমি তোমার টার্গেটটা দাও এবার, তাহলে বুঝিয়ে যাবো আমি। আচ্ছা, 3টে ইনস্টলমেন্টে ফার্স্ট উইকে কত ধরবি? কত তুলবি সেটা দেখ। একবারে 15,000 তুলে নিতে পারলে তো কত মাইস? 50 তো আরামসে। 12,000 তুলতে পারলে তো 50 যাচ্ছে। এনরোলমেন্ট তুলতে গেলে 20,000, 22,000 নিচে তুলো না।
প্রথম অ্যামাউন্টে 12 তুলে নাও, 50 বেরিয়ে যাবে। 3টে করে তুলে 150 হয়। তিনটেতে আমি 150 টার্গেটই নেব। আমি জানি, ওটা তোর কনফিডেন্স। তুই এর আগে কি করেছিস সেইটার উপরে বেসিসে চলবে নাকি? না না না, ওটা তো টার্গেট না। তাহলে তুই কিভাবে নিবি সেটা দেখে নে। সাইড কি নিয়ে সব মিলিয়ে এই সপ্তাহ তোর টার্গেট বল। 300 দা, 300। 300টা ফেলতে হবে, এটা মাথায় রেখে কাজ করা, ওদেরকে দিয়ে নিজেও কর। হ্যাঁ, ওকে। হ্যাঁ দাদা। এ ঋত্বিক, হ্যাঁ দাদা বলো। তুমি বলো, তোমার টিম কাজ করছে না শুনলাম। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, ওদেরকে দিয়ে কাজ করিয়ে পিঙ্কির কি টার্গেট দিচ্ছে? পিঙ্কি আর তোমার মিলিয়ে কত মাইলস? 150 দা। 150। ওকে, ওম প্রকাশ বলো। দাদা আমার আর মিজান মিলিয়ে দা 400। বাপ্পা, বাপ্পারটা দা একবার জিজ্ঞেস করতে হবে। বাপ্পা লাইনে জিজ্ঞেস করো না। 40 40 40। 40 ফেললে হবে না বাপ্পা, ওটা 50 লাগবে। ওকে দাদা, হয়ে যাবে দাদা, দিয়ে আমি তোমাকে এসএমএস করে দেবো। ওটা 50 কর, টোটাল 450, তাই তো ওম প্রকাশ? হ্যাঁ দা। হ্যাঁ ওকে, পার্থ তুই বল। 50 দা, 50। ওকে, আচ্ছা কে বাদ যাচ্ছে আর? ওকে, আচ্ছা কেউ বাদ গেল? এ ডক্টর, 50 টার্গেট দিয়েছো কিন্তু তুমি। 50 মাইলস এই সপ্তাহে। হ্যাঁ না, টিমকে কাজ করি বার করতেই হবে, এটাই টার্গেট। এবার এখানে ঠিক আছে চেষ্টা করছি। চেষ্টা হবে না, চেষ্টাতে হবে না, চেষ্টাতে হবে না, কমপ্লিট লাগবেই। এটা মাথায় রেখে কাজ করো প্রত্যেকে। এবার আমি ডিরেক্ট বলে দিই, যাদের যাদের কোথাও সমস্যা হচ্ছে, দিনের দিন প্রবলেম সলিউশন নিয়ে কাউন্সিলরকে জানাতে হবে। তুমি প্রবলেম দেখতে পাচ্ছ মানে তোমার টার্গেট অনুযায়ী ডাইরেকশন যাচ্ছে না, মানে তোমাকে নক করে দিতে লাগবে। তুমি কাউন্সিলর যদি এটা দ্বিতীয় দিনের মধ্যে সলিউশন না করতে পারছো, দ্বিতীয় দিনই যেন আমার কাছে নকিং আসে। কিন্তু টার্গেট পূরণ হবে 3 দিনের মধ্যে। 50% রেজাল্ট যদি দেখতে না পাচ্ছি, তার মানে বুঝে যাবো ঘটনা কোন দিকে যাচ্ছে জল। বুঝতে পেরেছি? তাহলে সপ্তাহে 2বার করে রিভিউ হবে। এবার প্রত্যেকের কাছে অপরচুনিটি থাকবে ট্রেনিং দেওয়ার, তাই নিজেদের নলেজেবল বানাও। তাই রাত 9টার পর থেকে যদি তোমরা রোজ ফ্রি হতে পারো, রোজ আমরা ট্রেনিং নিয়ে আলোচনা করব, রোজ রাত 9টার পরে। বুঝলাম? রাত 9টার পরে রোজ ট্রেনিং নিয়ে আলোচনা হবে, রোজ রাত 9টার পরে। যার যত রকমের কোশ্চেন, দাদা এটা কি করা যায়, দাদা ওটা কি করা যায়, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা কোশ্চেন করো না বলে অ্যান্সার পাও না। দাদা এইটা কিভাবে কার্ডটা দেবো, দাদা এর ফলো থ্রুটা কিভাবে হবে, দাদা এটার ইনভাইটিং কিভাবে করা যায়, দাদা এটাকে কিভাবে শেখাবো, দাদা এই ছেলেটার কি মাইন্ডসেট দেবো। টিম স্কিল খায় ভাই, টিম স্কিল খায়। যার স্কিল আছে টিম তার সাথে আছে। যে ভালো বক্তা সে ভালো লিডার। ভালো বক্তা হতে পারবে না, ভালো লিডার হতে পারবে না। ভালো বক্তা হও, প্রবলেম সলিউশন করো, ভালো লিডার হয়ে যাও। যে ভালো কথা বলে সে ভালো লিডার হতে পারে, ভালো কথা বলবে না ভালো লিডার হতে পারবে না। কাজটাই তো লিডারশিপের, কাজটাই তো কথা বলা। এইটা মাথায় রেখে কমপ্লিট করতে হবে। বোঝা গেল কি বললাম? লজিক্যালি ক্লিয়ার হতে হবে প্রতিটা পয়েন্ট। একটা ছেলে মেয়েকে কত রকম ভাবে আমি মোটিভেট করতে পারি, কত রকম ভাবে লজিক দিতে পারি। দুবরাবে না মানে মানুষ বুঝিয়ে বাজিয়ে আতঙ্কবাদী বানিয়ে দিচ্ছে, আর আমরা বুঝিয়ে একটা ছেলেকে সাকসেসফুল বানাতে পারছি না। মানে ভাবো ওরা নেগেটিভ কাজ করার জন্য কি মাইন্ডসেট দেয়, যে তুই গিয়ে বোম নিয়ে দাঁড়িয়ে থাকবি, ফট করে ফাটবি, তুইও মরবি, সবাইরে মারবি। ভাব। আর তুই স্মার্ট হলুতে কাউকে গিয়ে 4 জনকে লিস্ট বানাবি, তুইও সাকসেসফুল হবি, সেও সাকসেসফুল হবে। ও এটা করছে না। কি অবস্থা! না মরতে বলছি না কিছু করতে বলছি, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার যেটা বলার, দিল্লি প্রোগ্রামের জন্য প্রত্যেকে যেতে পারো। 15,000 টাকা করে ফ্লাইটের টিকিট লাগবে, তার জন্য প্রত্যেকে 15,000 টাকা ইনকাম করে নাও। তার আগে যদি মনে করো না আমি 15,000 টাকা নিয়ে শুধু সন্তুষ্ট হব না, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবো, তাহলে বেশি টাকা লাগবে। ঠিক আছে?
কার গ্রুপ থেকে মোটামুটি দিল্লি প্রোগ্রামের টিকিট জেনারেট হয়ে রয়েছে কার কার? যেরকম ঋত্বিকের একটা রয়েছে হয়ে, তাই তো ঋত্বিক? ঋত্বিকের গ্রুপে একজন হয়ে রয়েছে না? এই ঋত্বিক, হ্যাঁ দা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ, ওকে জানিয়ে দেবে ভাই তোমার যেতে গেলে এরকম এরকম 15,000 টাকা লাগবে, তুমি টিকিট খরচা দিতে পারবে কিনা বলো, না হলে আমি করে দিচ্ছি। এবার যেহেতু ও জয়েনিং করার কারণেই হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে ওকে তো আর টাকা ফেরতের কোনো কেস নেই, আছে? না দাদা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওকে ডিরেক্টলি জানিয়ে দেবে। জানানোর দরকার পড়বে না, ওকে জানাতে হবে না। ও যদি টিকিট কাটতো আলাদা করে টাকা দিয়ে তুলতো তাহলে একটা ব্যাপার ছিল, বুঝলে? হ্যাঁ দাদা। ঠিক আছে, এটাই তুমি যেতে পারো, ওই টিকিটটা নিয়ে তুমি যেতে পারবে, কিন্তু তোমাকে ইমিডিয়েট লেভেলে ওই 15,000 টাকা জোগাড় করে টিকিটটাও কাটতে হবে, ফ্লাইটের দুটো যাতায়াতের। এবার কার গ্রুপ থেকে কার কার হয়েছে, যদি কেউ যেতে চায় তাকে ইমিডিয়েট জানিয়ে দাও তার টিকিটের জন্য টাকা জোগাড় করতে, আর প্লাস তার সাথে তো তুমিও যাবে, তাই সেই জায়গায় তুমিও টিকিটের জন্য টাকা জোগাড় করো, বুঝলাম? হ্যাঁ, আর নতুন এটা তুলতে গেলে যদি এই টিকিটটা আমাকে পেতে হয় তাহলে ক টাকার পারচেস করলেই হয়ে যাচ্ছে প্রোডাক্ট? 3,000 না 5,000? ক টাকার প্রোডাক্ট পারচেস করতে হবে দিল্লি যাওয়ার জন্য টিকিট? 16,000 টাকা। ইয়েস ইয়েস, রাইট, কোর্স ছিল এটাই, ঠিক। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু ওটা আর ফেলা হয়নি তাই এখন আর ফেলার কোনো দরকার নেই। যারা যারা ফেলে দিয়েছিলেন তাদের যে কজন আছে সেই কয়টা আমরা যেতে পারবো, ঠিক আছে? যে আমি তো এখনো টিকিট পাইনি, আমি টিকিটটা কোথা থেকে ম্যানেজ করবো ওটাই ভাবছি এখন, যাবো কি করে। ঠিক আছে, এটা বললাম, এটা মাথায় রাখবে। এই সপ্তাহ থেকে কিন্তু আমরা পুরোপুরি একটা আলাদা টার্গেট নিয়ে কাজ করছি, ওকে? অ্যাচিভার হতে গেলে প্রেশারটা লাগবেই, অ্যাচিভার হতে গেলে হ্যাঁ বলো। বলছি দাদা, ওই তুমি যে বেসিক যে লিস্টের যে ক্যাটাগরিটা বললে, যে একটা এজ ক্যাটাগরি 16 থেকে 28, একটা 28 থেকে 40, দেন 40 আপ, যেটা এবার দুটো কার্ডের কথা বললে তুমি, একটা যেটা বিজনেস কার্ড বা এডুকেশনের কার্ড ওটা, আর একটা হেলথের কার্ড। এবার যারা ইয়াং ক্যাটাগরি থাকছে তাদের তো দিচ্ছি, আর যারা ওল্ড এজ ক্যাটাগরি তাদের ওই হেলথের যেটা ওটা দিচ্ছি, বাট এই মিডিল ক্যাটাগরি থেকে কি কার্ড? মিডিলের মধ্যেও তাদেরকেও বিজনেস কার্ড দিতে পারিস, তাদের বাবা মাকে হেলথের কার্ড দিতে পারিস। আমার দরকার 100 এই কার্ড 100 ওই কার্ড ডিস্ট্রিবিউশন করা, বুঝতে পেরেছো? তুমি যাকেই হেলথে বিজনেস কার্ড দিতে যাচ্ছ তার বাড়ি থেকে হেলথের কার্ড ডিস্ট্রিবিউশন করা যাবে না? যাবে না, হয়ে গেল তো। আর কোনো কনফিউশন? সিম্পল। মেন কথা আমার জানতে লাগবে আমি এসটিপির জন্য অ্যাপ্রোচটা দিচ্ছি কিনা। মানে আমি মেসেজ না দিলে তো জানতেই পারবে না, মেসেজ দাও তবে তো জানবে সে আসবে কি আসবে না, হবে কি হবে না, এটা পরের কথা। দাও মেসেজ তো দাও, আগে তো পৌঁছা জানকারি, তারপরের কথা পরে। কালকে থেকে রাত 9টার মধ্যে সবাই ফ্রি হয়ে যাবে। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লার্নিং টাইম রাখবে রোজ, 1 থেকে 1.5 ঘন্টা লার্নিং টাইম। ডায়েরি পেন নিয়ে বসবে, কোন কোন পয়েন্ট ভালো লাগছে সেগুলো নোট ডায়েরি করবে। নানান ধরনের কোশ্চেন থাকবে, যতক্ষণ চর্চা না হবে ততক্ষণ তুমি বুঝবে না, তো চর্চা হওয়া খুব দরকার। নানান ধরনের কোশ্চেন থাকতে পারে, তোমরা কেউ কোশ্চেনই করো না, আমি না বললে অ্যান্সারই মানে জানো না, আর কোশ্চেনও করো না, কেন হচ্ছে কেন হচ্ছে না এগুলো জানতে হয় ভাই নিজে থেকে, বুঝলে? ওকে, ঠিক আছে, চলো কমপ্লিট করো, টাটা। কালকে বুধবার, কালকে কিন্তু ডেকে নিয়ে ভালো কথা, লিস্ট কিন্তু কারোর যেন বাড়ি না যায়, সবাই দায়িত্ব সহকারে লিস্টের ডায়েরিটাকে মেনটেন করবে, লিস্টটাকে সুন্দরভাবে বসিয়ে বানাবে। 500 করে লিস্ট, সেখান থেকে 500 লোককে কার্ড দেওয়ার জন্য প্ল্যানিং, সেখান থেকে 300 লোককে বৌভাতে নিয়ে যাওয়ার প্ল্যানিং, 100 লোককে পরের দিন নেমন্তন্ন, 150 লোককে পরের দিন নেমন্তন্ন খাওয়ার। এই ব্যাপারটা ডিল করার পর হট ওয়ান কোড আলাদা করো, কাদের সাথে কি রিলেশন আছে এটা দেখো, দেখে নিয়ে প্রসেস করে নাও। একসাথে পরিচিতদের মধ্যে থাকলে সেইভাবে বুঝে প্রসেস করো, কিন্তু ছেড়ে কথা বলা যাবে না কাউকে, আমাদের তুলতে হবে ইমিডিয়েট। নেক্সট
6 সপ্তাহ টাইম আছে, তার বেশি টাইম পাবে না কিন্তু, কারণ আমাদের যে প্ল্যানিং রয়েছে যে ডেলি করবে সে কিন্তু শেষ। পুজো শুরু হচ্ছে 15 তারিখ থেকে অক্টোবর মাসের, ঠিক আছে? পুজোর আগে বেসিক ট্রেনিং যদি এইভাবে শেষ করে কাজের মধ্যে ইনভলভ হয়ে যেতে পারি, তাহলেই বেসিক ট্রেনিং করাতে পারবো। বুঝলাম? এই এখন যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনে যদি আমরা ঠেলে দিতে পারি তাহলেই বেসিক ট্রেনিং হবে। আদারওয়াইজ যদি মনে হচ্ছে পুজোর মধ্যে ঢুকে গেলাম, তখন আর এই ধরনের জিনিসগুলো করা যাবে না। বুঝেছো ব্যাপারটা? তাই লেট করা যাবে না, পাক্কা 6 সপ্তাহ মানে 6 সপ্তাহই। এর মধ্যে যা উঠবে প্রসেস। কিন্তু আরেকটা বিষয়, হোম এসটিপি দিচ্ছ বা অফিস এসটিপি দিয়ে যখন টাকা তুলে নাও, ওদেরকে একদিন দুদিন জমিয়ে বা এক সপ্তাহে যতগুলো উঠছে জমিয়ে তাদেরকে একটা গ্রুপ বানিয়ে আমাদের কাজ স্টার্ট করাতে পারো। এটা ফুল প্ল্যান সাথে যাদের কাজ শুরু করছো তাদের। বুঝলাম? দরকার হলে তাদের সাথে আমি বসে তাদের কাজ শুরু করার জন্য ট্রেনিং করিয়ে দেবো, যাতে তুমি দুটো ট্রেনিং পাইয়েই ওদেরকে কাজ স্টার্ট করাতে পারো। ওকে, ঠিক আছে। শুধু কন্ট্যাক্ট করতে হবে, জানতে হবে কখন কি আছে, করে নাও সেটা। ওকে।